সবাইকে নমস্কার। চলুন শুরু করব। আমি বলেছিলাম আজ থেকে আমরা কন্টেন্টে যাব। যে বাস্তুশাস্ত্র, সেই বাস্তুশাস্ত্রের একটু প্রাথমিক কথা আগের দিন গল্প করেছিলাম, কিন্তু আজকে আমি বেশ কিছু জরুরি কথা আজ থেকে শুরু করব। আপনারা সবাই আপনাদের শক্তিচক্র এবং কম্পাসটা যারা অর্ডার করে দেবেন, সেটা আস্তে আস্তে 1 সপ্তাহ 10 দিন লাগবে। তাই গ্রেডিংটা বা গ্রেডিংগুলো আমি পরের সপ্তাহ দিকে, মানে দুটো ক্লাস হয়ে যাওয়ার পর 4-5 নম্বর ক্লাস থেকে গ্রেডিংটা করাবো। আপনাদের হাতে টুলস চলে এলে গ্রেডিং করতে আপনার সুবিধে হবে। গ্রেডিংটা তারপরে আমি করব, কিন্তু তার আগে যে কথাগুলো জেনে রাখা উচিত, আমি যে বিষয়টা যেটা আমাদের বুঝতে হবে, দেখুন, যেটা বৈদিক বাস্তু বলে বা প্রাচীন বাস্তু, সেই বাস্তুশাস্ত্র সম্পর্কে অনেকের ধারণা বাস্তু কোন দিকে উঁচু হবে, কোন দিকে নিচু হবে, এসবের উপর থাকে। কিন্তু আমরা একদম অ্যাকুরেট বিষয়ের উপর যাব, এবং আমরা সায়েন্টিফিক, যে আমি আগের দিন আপনাদেরকে সাবকনসিয়াসের কথা বলেছিলাম, সাবকনসিয়াসের এফেক্ট যেটার উপর হয় তার উপরে যাব। তবু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে বাস্তুর যে উঁচু নিচুর বিষয়টা, যে কোনো ল্যান্ডে সেই ল্যান্ড যেদিকে উঁচু হবে সেই উঁচু থেকে নিচুর দিকে জল গড়াবে। যে কোনো ল্যান্ডে যেদিকে উঁচু হবে সেই উঁচু থেকে নিচুর দিকে জল গড়াবে। সেই দিক থেকে বিচার করে যে কোনো বাস্তুর পশ্চিম দিক এবং দক্ষিণ দিক উঁচু হওয়া উচিত তুলনামূলক, পূর্ব দিক এবং উত্তর দিক নিচু হওয়া উচিত। কেন, এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং বাস্তুর মাটি ইত্যাদি, রং ইত্যাদি নিয়ে অনেক বিষয় থাকে, কিন্তু সেই বিষয়গুলো আমরা যাব না। আমরা যে বিষয়গুলোতে যাব বা আমাদের কন্টেন্টে যাব, সেটা হচ্ছে বর্তমানে যে ধরনের বাড়ি, বর্তমানে আমরা যে ধরনের বাড়িতে থাকতে অভ্যস্ত। দেখুন, এখন তো আর মাটির বাড়ি নেই, সব পাকা বাড়ি। এবং পাকা বাড়ি ছেড়ে আবার লোকে ফ্ল্যাটে উঠে গেছে। এখন মানুষের জীবন 800, 1000, 1500 স্কোয়ার ফিটের মধ্যে সীমাবদ্ধ। আজকের তারিখে বেশিরভাগ পরিবার 1000-1200 স্কোয়ার ফিটের মধ্যে পুরো পৃথিবী বানিয়ে ফেলেছে। মানে সেই তার মধ্যেই কিচেন, তার মধ্যেই 2-3টে টয়লেট, তার মধ্যেই শোয়ার ঘর, বসার ঘর, গল্পের ঘর, খাওয়ার ঘর, ইচ অ্যান্ড এভরিথিং ওর মধ্যেই গোটা পৃথিবী হয়ে গেছে। তাহলে আমাদেরকে তো সেই মতো যেতে হবে। তো একটা ধরুন কারো বাস্তু হয়ে গেছে, সেই বাস্তুটা ভুল কি ঠিক সে বুঝতে পারবে তার জীবনে। আমাদেরকে সেই বাস্তুটাকে চেক করতে হবে, সেই বাস্তুটাকে চেক করে বুঝতে হবে, তবে কারেকশনটা করব। তা কারেকশনটা পরে, আগে চেকিং। কিন্তু চেকিং করার আগে আমাদেরকে যে ধারণাটা নিতে হবে, আমি আপনাদেরকে একটু ব্যাপারটা বোঝাই। আমি স্ক্রিনটা শেয়ার করছি, মোটামুটি অনেকে জয়েন করে গেছে। একটা ফ্ল্যাট বলুন বা বাড়ি বলুন বা কোয়ার্টার বলুন, যাই বলুন, এটা একটা ডুয়েলিং হাউস বা রিসাইডিং হাউস, রেসিডেন্সিয়াল প্লেস। এর ছাদটা কেটে নেওয়া হয়েছে, ছবিটা সেই মতো আছে, ছাদটা নেই, বাকিটা ছবিটা আছে আপনাদের বোঝানোর জন্য। দেখুন, আপনারা আমার কথাটা শুনবেন এবং আমি কার্সারটা দেখাবো, লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন, এটা একটা কারো বাড়ি। বাড়ি মানে 4 দেওয়ালে ঘেরা একটা বাড়ি। এই বাড়ির ভেতরে আমি যদি ঢুকে যাই আর বাড়ির বাইরে দিয়ে যদি
দরজা, এটা হচ্ছে মুখ্য দ্বার বা মূল দরজা। দেখুন এই দরজা দিয়ে যদি আমি বাইরে ভেতরে ঢুকে যাই, আর যদি বাইরে দিয়ে দরজাটা তালা দিয়ে দেওয়া হয়, তাহলে আমি কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবো না। আবার আমি যদি বাড়ির ভিতরে থাকি এবং বাড়ির ভিতরে ঢুকে আমি যদি দরজা বন্ধ করে তালা মেরে দিই বা খিল এঁটে দিই, তাহলে বাইরে থেকেও আর কেউ এই বাড়ির ভেতর ঢুকতে পারবে না। বাস্তু বা বাড়ি কিন্তু এই কারণেই বানানো হয়েছিল, ফর আওয়ার সিকিউরিটি, আমাদের সিকিউরিটির জন্য, যে চুরি ডাকাতি না হয়, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বা রৌদ্র ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ ভবন বানিয়েছিল। তাহলে বিষয়টা হলো, এটা যদি একটা বাস্তু হয়, এটা একটা ডুয়েলিং প্লেস যদি হয়, এটা একটা এনক্লোজড স্পেস। এনক্লোজড স্পেস মানে চারিদিক বদ্ধ, ঘেরা, এবং একটাই মাত্র মুখ্য দরজা। মুখ্য দরজা দুটোও হতে পারে, আমি আপাতত একটা ধরে চলছি, একটাই মাত্র মুখ্য দরজা। এবং এই যে মুখ্য দরজা, এই মুখ্য দরজা দিয়েই কিন্তু বাস্তুর ভেতরে যারা থাকে, ধরুন এটা তো বাড়ি, এই বাড়িতে তো কেউ থাকবে, কোনো একটা ফ্যামিলি বা পরিবার মানুষজন থাকবে, সেই ফ্যামিলি বা পরিবারের মানুষজন এই দরজা দিয়েই কিন্তু বাইরের জগতের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ রাখবে। মানে দরজা দিয়ে বাইরে বেরোলে তবে বাইরের জগতের সঙ্গে মিশতে পারবে, আবার বাইরের জগতের লোকেরা যদি এই দরজা দিয়ে এই বাস্তুর ভেতরে ঢোকে, তবেই এদের সঙ্গে ওঠা বসা কথাবার্তা বলতে পারবে বাস্তুতে বসে। এই যে বাস্তুর এই যে দরজা, এই দরজার হচ্ছে বহির্জগৎ এবং গৃহের ভেতরকার জগৎ এর কানেক্টর। আমি আগের দিন মনের কথা বলেছিলাম, আমাদের চেতন মন এবং অবচেতন মন, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। দেখুন আমি আগের দিন বললাম আপনাদের যে মানুষ যখন জাগ্রত থাকে, আমরা যখন জেগে আছি, অর্থাৎ আমাদের যখন পঞ্চ ইন্দ্রিয় চলছে, চোখ কান নাসিকা সব চলছে, তখন আমরা চেতন মন, সেই চেতন মনের দ্বারা, যেখানে বুদ্ধির বিষয় আছে, অ্যানালিসিস আছে, দেখে শুনে বুঝে নেওয়ার বিষয় আছে, সেই চেতন মনের সঙ্গে আমরা সম্পর্কযুক্ত। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলো তারাও কিন্তু রেস্টে চলে যায়, চোখ বন্ধ হয়ে যায়, নাক চলে, কিন্তু ঘুমের ঘোরে কি আর আমরা কোনো গন্ধ পাই? ঘুমিয়ে পড়লে কি কোনো আর শব্দ পাই? বুঝতে পারি না। ঘুম যখন গভীর হয়ে যায়, তখন কিন্তু আর চেতনা থাকে না, তখন অবচেতন মন জাগ্রত থাকে আমাদের। আমরা সর্বদা অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই পরিচালিত হই, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে বা কনসাস মাইন্ডের বা অবচেতন মনের সঙ্গে চেতন মনের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। যখন আমরা জেগে থাকি তখন চেতন মন জাগ্রত থাকেন, তখন অবচেতন মন সুপ্ত থাকে, তার কোনো রোল নেই। আবার যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের চেতন মন মানে ঘুমিয়ে পড়ে, তখন অবচেতন মন বা সাবকনসিয়াস জাগ্রত হয়। তাহলে আমরা যখন রাত্রে ঘুমাই, তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস অ্যাক্টিভেট থাকে। এই সাবকনসিয়াস এবং কনসাস মাইন্ডের, চেতন মন এবং অবচেতন মনের মাঝখানে যে দেওয়াল থাকে, সেই দেওয়ালটার নাম হচ্ছে আমাদের অজ্ঞতা। আমাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, যে প্রবৃত্তির যে পর্দা, যার দ্বারা আমরা আসক্তি, চাওয়া পাওয়া এইসবের সঙ্গে সংযুক্ত, সেই পর্দা চেতন এবং অবচেতনকে ডিসকানেক্ট করে রাখে। যখনই কোনো মানুষ সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে যায়, সমস্ত আসক্তির ঊর্ধ্বে চলে যায়, যখন কোনো মানুষ যোগী হয়ে যায়, মানে ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে যায়, যোগী, তখন তার সাবকনসাস এবং কনসাসের সোজা কানেকশন হয়। যারা যোগী পুরুষ হয়, তাদের
কনসাস এবং সাবকনসাস এক হয়ে যায়, এবং তারা কিন্তু তাদের ভূতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সব দেখতে পায়। তাদের তাদের কিচ্ছু যায় আসে না, তাদের ওসব নিয়ে তাদের কোনো প্রশ্নই নেই, কারণ তাদের একটাই উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। যোগী মানে যে যোগে থাকে, যোগে মানে ঈশ্বরের সঙ্গে যোগে থাকে সর্বদা, আর সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগে থাকতে গেলে প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে হবে। কিন্তু আমরা সংসারী মানুষ, আমাদের বউ বাচ্চা, সংসার, টাকা পয়সা, চাকরি বাকরি আছে, তাই আমরা তো ঈশ্বরের সঙ্গে সবসময় যোগে থাকতে পারবো না। আমরা যোগীও নয়, আমরা সাধনাও করতে পারছি না। তাহলে আমাদের কনসাস এবং সাবকনসাসের কি কোনো সময় কানেকশন হবে না? কারণ আমি এইমাত্র বললাম, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের কনসাস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সাবকনসাস অ্যাক্টিভেট হয়ে যায়। যখন আমরা জাগ্রত থাকি তখন আমাদের কনসাস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যায়, সাবকনসাস ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। বাস্তুকাররা, ঋষিরা, তারা দেখলো মানুষের এই যে গৃহ, এই যে বাস্তু, এই যে এনক্লোজড স্পেস, এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এটাকে এনক্লোজড স্পেস, এনক্লোজড স্পেস ফর মাইন্ড, এটা আমার নিজের এনক্লোজড স্পেস। যদি এটা আমার বাড়ি হয়, এটা আমার নিজের বাড়ি, এর ভেতরে আমি সিকিউরড আছি। ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, রৌদ্র সব থেকে, এবং বাইরের জগতের থেকেও। আমি যদি দরজা জানলা সব বন্ধ করে দিই, তো বাইরে কোথায় কি হচ্ছে আমার কিছু যায় আসে না। আমি ঘরের ভেতরে বসে বসে খেলা দেখছি, ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখছি। এই যে ভেতরটাই এনক্লোজড স্পেস, এটার সঙ্গে আমাদের সাবকনসাস মাইন্ডের সহজ এবং সোজা কানেকশন আছে। আমাদের সাবকনসাস মাইন্ড এই এনক্লোজড স্পেসটাকে অ্যানালিসিস করতে পারে, এই এনক্লোজড স্পেসটা সাবকনসাসকে অ্যানালিসিস করতে পারে। আমার সাবকনসাস মাইন্ড যেমন ভাবে প্রভাবিত হবে, আমার এই স্পেসটা তেমন ভাবে প্রভাবিত হবে। আমার এই স্পেসটা যেমন হবে, সেই স্পেস দ্বারাও আমার সাবকনসাস মাইন্ড প্রভাবিত হবে। সায়েন্স বলছে, মেটাফিজিক্স বলছে যে বাস্তুর ভেতরকার মানে উইদিন দিস এনক্লোজড স্পেস, এই জগৎটা সাবকনসাস, আর বাস্তুর বাইরেকার মানে এই এনক্লোজডের বাইরে, এর সঙ্গে আমাদের কনসাস মাইন্ডের সম্পর্ক আছে। আমরা যখন বাইরে বেরোই, রাস্তাঘাটে যাই, আমাদের কিন্তু চোখ, কান, নাক সব জাগ্রত রাখতে হয়, লোকের সঙ্গে কথাবার্তা বলতে হয়। কোনোভাবেই আমরা কিন্তু বাইরে বেরিয়ে একদম আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার বন্ধ করতে পারি না। তাই আউটার ওয়ার্ল্ড মানে এই পৃথিবী, মানে এই যে গৃহের বাইরে, ভবনের বাইরে, অর্থাৎ এই দরজার বাইরের যে পৃথিবী, সেটা হলো আমার কনসাস। তার সঙ্গে আমাদের কনসাসের সোজা কানেকশন। দরজার ভেতরটা যেটা, এর সঙ্গে আমাদের সাবকনসাসের সোজা কানেকশন। দেখুন, আমরা যদি বাড়ির ভেতরে থাকি না, আমি যখন গৃহে চলে এলাম, আমার পঞ্চ ইন্দ্রিয়ের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন না থাকলেও কিছু যায় আসে না। আমি বাড়িতে এসে চুপ করে ঘুমিয়ে গেলাম, স্থির হয়ে বসে থাকলাম, কথাও বললাম না, বার্তাও বললাম না, চোখ বুজিয়ে, কান বুজিয়ে, নাক, আমি আমার চুপ করে রইলাম, যে আমার কোনো কিছু দরকার নেই, দরকারও পড়বে না, না হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি এখানে সিকিউরড। তাহলে বাস্তুর এই যে দরজা, এই দরজাটা বাস্তুর ভেতরের জগৎ এবং বাইরের জগৎ এর কানেক্টর, কনসাস এবং সাবকনসাসের কানেক্টর। আমি যোগী নয়, আমার কনসাস সাবকনসাসের কানেকশন নেই, আমার কনসাসের উপর সাবকনসাসের কমান্ডও ঠিকঠাক আসছে না, আমি একটা গৃহী মানুষ। আমি আগের দিন বলেছি যে আমাদের সাবকনসাস মাইন্ড মানে আমাদের কর্মফল যেখানে স্টোর আছে, এবং সাবকনসাস মাইন্ডের কমান্ড দ্বারাই কিন্তু কনসাস মাইন্ডটা পরিচালিত হয়। আমার সব ভুলভাল হচ্ছে, আমি সব ভুলভাল করছি, একদম জেনে বুঝে। আমরা ভুল কিন্তু জেনে বুঝেই করি। আমরা যখন কোনো কাজ করি,
আমরা তখন সেই কাজটা করি কিরকম, একদম চিন্তা করে, বুদ্ধি করে, ভাবনা চিন্তা করে করি। করার পর সেই কাজটা যখন ভুল হয় তখন বুঝতে পারি এই রে আমি ভুল করেছি, কিন্তু করার সময় কোনো ধারণা থাকে না। করার সময় ভাবি আমি ঠিক করি। তো বিষয়টা হলো, কারণ আমার কনসাসের উপর সাবকনসাসের কমান্ডটা ভুল হচ্ছে। এই কনসাসের উপর সাবকনসাসের কমান্ড ভুল হওয়ার অর্থ কনসাস এবং সাবকনসাসের মধ্যে কানেক্টিভিটিটা ভুল হচ্ছে। দেখুন, আমাদের কনসাসের সঙ্গে সাবকনসাসের কোনো সরাসরি সম্পর্ক নেই। আবার আমি কি বলছি, কনসাস মাইন্ডকে সাবকনসাস মাইন্ডই কমান্ড দেয় যে ভাই তোমার কর্মফলে এটা লেখা আছে, তুমি করো। যখনই আমার এই কনসাস এবং সাবকনসাসের কানেক্টার ডিস্টার্ব হচ্ছে, তখনই আমি বুঝতে পারছি আমার সব ভুল হচ্ছে। কোনো বাস্তুর, আমি কিন্তু কানেকশন করছি, কোনো বাস্তুর ভেতরটা আমাদের সাবকনসাস আর বাস্তুর বাইরের বাইরের পৃথিবীটা কনসাস। এই ভেতর এবং বাইরের যে কানেক্টিভিটি, যে কানেকশন, তা হলো এই দরজা, মুখ্য দরজা। তাই কোনো বাস্তুতে এই দরজাটা যদি ভুল হয়, তার কনসাস এবং সাবকনসাসের কানেক্টিভিটিটাও খুব ভুল, তার লাইফ পুরো হেল, তার লাইফে বহু কষ্ট। বাস্তুর মধ্যে তাই মুখ্য দরজাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের শেখাবো গ্রিডিং করে। বাস্তুতে 32 প্রকারের দরজা হয়, 32 টাইপস অফ এন্ট্রান্স। কিভাবে বার করা শেখাবো। সেই 32টা প্রকারের দরজার মধ্যে 9টা কি 10টা দরজা মোটামুটি ভালো, 8টা দরজা খুব ভালো, আরো দুটো 10টার মতো দরজা ভালো, বাকি 22টা দরজা ভীষণ খারাপ, এবং তাদের আলাদা আলাদা অ্যাট্রিবিউটস আছে। আমার দরজা, বাস্তুর যে দরজা, সেই দরজাটা যদি ভুল হয় তাহলে আমার অনেক অনেক সমস্যা বেড়ে যায়। তাহলে আমরা বাস্তুশাস্ত্রে কি শিখব, দরজাটা কোথায় আছে, তারপরে দরজাটা যদি ভুল জায়গায় থাকে তাকে কিভাবে কারেকশন করবে তাও আমি শেখাবো। আর যখনই দরজা কারেকশন বা মেন ডোর কারেকশন হয়ে যায়, একটা বাস্তুর 70% বাস্তু ডিফল্ট ঠিক হয়ে যায়। এটা গেল প্রাথমিক কথা। এরপরে আমি আর একটা কথা বলছি। আমি কি বললাম যে এটা হলো আমার এনক্লোজড স্পেস, এটা আমার ব্রহ্মাণ্ড, এটা আমার পৃথিবী, এটা আমার বাস্তু, আমি এর ভেতরে থাকি। আমরা প্রত্যেকে জানি আমরা পৃথিবীর গায়ে, পৃথিবীর উপরে বাস করি। আমরা পৃথিবীতে বহু প্রকারের শক্তি দেখতে পাই, বহু প্রকার শক্তির তারতম্য দেখতে পাই, বহু প্রকার শক্তির প্রকাশ দেখতে পাই। যেমন আমাদের প্রতিদিন সূর্য শক্তি, সূর্যের আলো আমাদের উপর এসে পড়ে, গরম ঠান্ডা প্রচন্ড স্ট্রং, মানে ঝড়, তাও আমরা দেখি। পৃথিবীর উপরে এই সবগুলো সংগঠিত হয়। আর একটা শক্তির কথা আমরা জানি, সেটা হলো পৃথিবীর একটা অভিকর্ষ বল আছে বা গ্র্যাভিটি, যে অভিকর্ষ বলে পৃথিবী কিন্তু আমাদেরকে সবাইকে নিজের দিকে টেনে রেখেছে। এগুলো সব পৃথিবীর শক্তি। ঠিক, আচ্ছা, অভিকর্ষর বল কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা জানি যে বলকে যদি ওপর দিকে ছুঁড়ে দিই, সেই নিউটনের সূত্র, বলটা নিচের দিকে এসে পড়বে ওই অভিকর্ষ বলের জন্য। ঠিক এরকম পৃথিবীতে আরেকটি শক্তি পৃথিবীর উপর আছে, যে শক্তিটা সম্পর্কে ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা সায়েন্স বিশেষ কোথাও আলোকপাত করেনি। সেটাকে বলা হয় জিও এনার্জি, অনেকে আর্থ এনার্জি বলে। যে এনার্জিটা, তাকেও কিন্তু সেটা নিয়ে আমাদের বাস্তবিক, বা যেমন তাপ শক্তিকে কাজে লাগানো যায়, সূর্য শক্তিকে কাজে লাগানো যায়, বায়ু শক্তিকে কাজে লাগানো যায়, ঠিক তেমনি যে জিও এনার্জি, এই শক্তিটা নিয়ে বিশেষ দরকারও পড়েনি, রিসার্চ করারও দরকার পড়েনি, রেখে কাজে লাগানো মন্দ লাগানোর কোনো ব্যাপার নেই। ঠিক যেমন আপনারা জানেন অনেকে, আমরা যারা মানুষ, ইদানিংকালে একটা ব্যাপার শুনবেন, অরা স্ক্যানার, অরা ঊর্জা। আগের দিনে ভগবান ঈশ্বরের ছবি যখন বানানো হয়, সেই ছবিতে দেখানো হয় তার শরীর থেকে যেন একটা গ্লেজ একটা বেরোচ্ছে,
ভগবান নারায়ণের মাথার পিছনে একটা যেন গোল মতো একটা চাঁদের মতো সূর্যের মতো দেখায়, মানে এটা তার 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 প্রকাশ হচ্ছে যেন। আলটিমেটলি হলো অরা, তার ভিতরকার যে অরা, তার ভিতরকার যে ঊর্জা, সেই ঊর্জাটা, তার ঊর্জার একটা প্রভা থাকে, সেটা দেখা যায় না। সেই ঊর্জার, যার যত ঊর্জা বেশি ঊর্জাবান, যার যত অরা ভালো, সে তত বেশি অ্যাক্টিভ, তত বেশি সবকিছু তার ভালো ভালো হয়। আর যার যত, যখন কেউ রোগগ্রস্ত হয় তখন তার অরা খুব কমে যায়, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি পৃথিবীরও না একটা এরকম অরা আছে, ঊর্জা, যেটা পৃথিবীর গায়ে, মানে যেমনি বায়ু বয়, সবকিছু বয়, তো পৃথিবীর উপরে ওই পৃথিবীর যে শক্তি, যেটাকে বলে জিও এনার্জি, যেটাকে বলা হয় আর্থ এনার্জি, এটা পৃথিবীর ওপর সর্বত্র বিকশিত হয়ে আছে। এবং এই যে আর্থ এনার্জি, আমি আগে বললাম কি, যত্র ব্রহ্মাণ্ডে তত্ত্বপিণ্ডে, যেমন এই যে বায়ু বয়, বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যায়। আপনি যদি একটা বোতল, তার মুখটা খুলে দেন, সেই বোতলের ভেতরে বায়ু ঢুকে যাবে। সেই বোতলটার এবার মুখটা বন্ধ করে দিন, বোতল মুখ বন্ধ করে দিলে বোতলের ভেতরে বায়ুটা কিন্তু বোতলেই রয়ে গেল, এবং সেই বায়ুটা বোতলের ভেতরের আকারই নেবে। তো সমুদ্র প্রচুর জল, সেই সমুদ্রের জল যদি আপনি এক ঘটি তুলে নেন, তাহলে ওই জলটা ঘটির আকার নিয়ে নেবে, এক ঘটি ভর্তি হয়ে যাবে। জলটা সমুদ্রেরই জল, তো জলের যে গুণধর্ম, তা কিন্তু ওই ঘটিতে গিয়ে পরিবর্তন হলো না। সমুদ্রের জল নোনতা, তাতে ঘটিতে তুললে ঘটির জলও নোনতা থাকবে। স্বপন, আমি একটা ক্লাস নিচ্ছি ভাই, আধ ঘন্টা পরে কথা বলছি। তো বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে তেমনি এই যে আমি জিও এনার্জি বা আর্থ এনার্জির কথা বললাম, এই জিও এনার্জি পৃথিবীর ওপর সর্বত্র প্রভাবিত হয়, প্রবাহিত হয়, প্রবাহিত। এবং সেই আর্থ এনার্জি ঠিক যেমনি ভাবে বোতলের ভেতর বায়ু ঢুকে যায়, আমাদের এই যে এনক্লোজড স্পেস, আচ্ছা, এই আর্থ এনার্জি কিন্তু পৃথিবীর উপরে, পৃষ্ঠের ওপর দিয়ে বয়ে চলে, এ আকাশের দিকে যায় না, পৃষ্ঠের ওপর দিয়েই বয়ে চলে, পৃথিবী পৃষ্ঠে বয়ে চলে। তা এই আর্থ এনার্জি যখন সে তার কোনো ফাঁকা জায়গায় ঘুরছে, সে যেদিক খুশি যেতে পারে। কিন্তু যখনই এই আর্থ এনার্জি, এই যে বাস্তুটা দেখতে পাচ্ছেন, এই যে বাস্তু, এটা একটা বাড়ি, এটা কোনো মাঠে বা কোনো রাস্তার ধারে বা কোথাও একটা বাড়ি। এই বাড়ির এটা একটা মাত্র মুখ্য দুয়ার, বাকি পুরোটাই ঘেরা। আচ্ছা, এখানে দরজা এবং জানলা আলাদা করবেন না, জানলা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না, উইন্ডো নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, চাপ নেই। শুধুমাত্র ডোর, কারণ জানলা দিয়ে ঢোকা যায় না ঘরে, ডোর দিয়েই আমরা ঢুকি বেরোই। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই যে আর্থ এনার্জি, এই আর্থ এনার্জি যখন এই ঘরের মুখ্য দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে, এই আর্থ এনার্জি যখন ঘরের এই মুখ্য দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো, আর্থ এনার্জি ঢুকে গেল, সে কি করবে, সে কিন্তু আর এদিকে কোথাও দিয়ে বেরোতে পারবে না। সে এই ঘরের আকারটায় পুরো আকার নিয়ে পৃষ্ঠদেশের উপর দিয়ে বয়ে চলে, এই চারিদিকে প্রবাহিত হলো এবং চারিদিকে এই আকারটাই নিয়ে নিল। যেমন বোতলের ভেতর যদি জল নেন, জল কিন্তু বোতলের আকার নিয়ে নেয়। বোতলের ভেতর যদি একটা বোতল, কাঁচের বোতল, তার ভেতর যদি বায়ু ঢুকে যায়, বায়ু কিন্তু এই বোতলের ভেতর আকারটা পুরোটা নিয়ে নেয়। তেমনি জিও এনার্জি যেটা, সেটাও কিন্তু যখন এই ঘরের ভেতর প্রবেশ করে, তখন প্রবাহিত হয়ে এই ঘরের পুরো আকার নিয়ে নেয়, চারিদিকে ছড়িয়ে পড়ে সমানভাবে। আমরা এই এনার্জির খেলাটাকে বুঝবো, এবং এর ওপরেই আমাদের পরবর্তী পর্যায়ে রেমেডি হবে, সবকিছু হবে। বিষয় হলো, একটা বাস্তু, সেই বাস্তুতে যখন ওই আর্থ এনার্জিটা প্রবেশ করলো,
বাস্তুর ভেতরের আকারটা সে নিয়ে নিল, সে তো গোটা বাস্তুতে চারিদিকে বিন্যাসিত হলো। এখন ব্যাপার হলো যে পৃথিবীর যে দিশা বা যে দিক, যেটা আমাদের বাস্তুর মূল বিষয়, সেটা হলো দিক। সেই দিক অনুসারে এই যে বাস্তুতে আমরা দেখতে পেতে পারি, এই বাস্তুরও 4টে দিক আছে: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 4টে কর্নার আছে: ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত্য। এই আর্থ এনার্জি যখন এই বাস্তুর ভেতরে ছড়িয়ে পড়ল, অর্থাৎ বাস্তুর সমস্ত দিকে ছড়িয়ে পড়ল, এবং যখন বাস্তুর সমস্ত দিকে ছড়িয়ে পড়ল, তারপরে আমাদের বুঝতে হবে এই ছড়িয়ে পড়ার পর তার প্রভাবটা কি। দেখুন, এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা দেখুন খাওয়ার টেবিল আছে, 4টে চেয়ার পড়া আছে, এটা একটা রান্নাঘর, দেখুন এটা রান্নাঘর, হ্যাঁ রান্নাঘর, এটা কিচেন রুম, এটা টয়লেট, হ্যাঁ টয়লেট সিট, এটা টয়লেট, এরকম আছে, এটা একটা টয়লেট। এখন তো সব অ্যাটাচ বাথরুম টয়লেট, দেখুন 2খানা টয়লেট, এইটুকু ঘর, 2টো ঘর, তাতে আবার 2খানা বাথরুম পায়খানা। এই যে বিষয়গুলো আছে, এগুলো ঘরের মধ্যে অবস্থিত। বাস্তুশাস্ত্র করতে গেলে আমাদেরকে বুঝতে হবে এই বাস্তুর দিশা কি, মানে কোন দিকে কোন দিশায় কি আছে, কোন দিশায় কি আছে আমাদের বুঝতে হবে, এবং বোঝার পর তবে আমরা অ্যানালিসিসটা করতে পারবো। কিভাবে বুঝবো? যারা আমরা সাধারণ বাস্তু শাস্ত্র সম্পর্কে খুব ওয়াকিবহাল নয়, আমরা যদি সাধারণ লেম্যানের মতো ভাবি, যদি আপনি এই বাড়ির একজন কর্তা হন, এই বাড়ির একজন মানুষ হন, এবং আপনি যদি বাস্তুশাস্ত্র সম্পর্কে কোনো ধারণা না রাখেন, তাহলে আপনি বলবেন এই দিকটা পূর্ব দিক, এই দেওয়ালটা পূর্ব, এই দিকটা পূর্ব দিক, এদিকটা উত্তর দিক, তার উল্টো দিকে দক্ষিণ দিক, এদিকটা পশ্চিম দিক, এটা আপনি বলবেন। এবং যদি এদিকটা উত্তর হয় আর এই দিকটা যদি পূর্ব হয়, তখন আপনি বলবেন এই ঈশান কোণে বেডরুম আছে, এটা হচ্ছে উত্তর পূর্ব, কারণ উত্তর এবং পূর্বের মাঝখানে উত্তর পূর্ব, এদিকে উত্তর পশ্চিম, এরকম একটা কথা বলবেন। এবং লেম্যান হিসাবে আপনি বলতেই পারেন হ্যাঁ ঠিকই আছে, এটা উত্তর এটা পূর্ব, ঠিক আছে। কিন্তু যখন আমরা একজন বাস্তুকার হিসাবে ভাববো, তখন আমি এক্স্যাক্ট উত্তর দিক কোনটা, এক্স্যাক্ট পূর্ব দিক কোনটা, এক্স্যাক্ট উত্তর পূর্ব কোনটা, সেটা খুঁজে বার করব, এবং খুঁজে বার করার পর আমি গ্রেডিংটা করব। আমি সেই এক্স্যাক্টের বিষয়টা আপনাদেরকে দেখাবো, তার বিষয়টাও আমি খুব খুলে বলবো। কিন্তু এত পর্যন্ত যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারলেন তো? এই পর্যন্ত যা বলেছি, এর বাইরে যাব না, এই পর্যন্ত যা বলেছি কথাগুলো সবাই বুঝলেন তো? স্যার বোঝা গেছে, তবে বুঝেছি। এই যে আমি স্যার যতটুকু বলছি, বলেছি, তবে মানে এর বাইরে কিছু কথা যাবে না, কারণ আমি অনেক কিছু না এখনো না বলিনি। না না ওইটার মধ্যে আমি বলছি স্যার, আপনার কথাগুলো তো প্রত্যেকটা অমৃত সমান, সেটা আমি প্রশ্নে যাচ্ছি না। বলছি স্যার, মানে এরকম কথা তো আগে কারোর মুখে শুনি নাই, তবে যাই হোক, বলছি স্যার, এই যে জিও এনার্জির কথাটা আপনি বলছেন, আলোচনা করছেন, তো এটা স্যার এন্ট্রান্স দিয়ে তো বাস্তুর মধ্যে ঢুকে ওটা তার পুরোটাই কভার রূপ নিচ্ছে, কিন্তু জিও এনার্জিটা তো স্যার আমাদের আউটার ফিল্ডেও তো কাজ করছে, মানে বাস্তুর আউটার ফিল্ডেও তো গোটা জিও পৃথিবীতে এনার্জিটাও, কাজ করছে, সেটাই বলছি। আচ্ছা, কিন্তু গোটা সেটাই পৃথিবী বলছি। তো আমার নয়, না 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 না, হুম আমার শুধু বাড়িটা। হুম হুম হুম। না, আমি আমার দু বক্তব্য কাটা হচ্ছে জায়গা বাস্তুর, কিনেছি, হুম হুম হুম, 2 কাটা জায়গাটা আমার,
হুম দু হুম কাটা হুম জায়গায় একটা বাড়ি করেছি, সেই বাড়িটা আমার। হুম সেই হুম। বাড়িটার ভেতরে আমি বর্ষা হয়ে গেলে ঢুকে থাকি, রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাই, শীতে নিশ্চিন্তে ঘুমাই, সেই বাড়ির ভেতরে রোদ পড়ে না, আমি সিকিউরড। এবং সেই বাড়িটা নিয়েই আমাদের এই গল্প, এই কোর্স। না স্যার, ঠিক আছে, আমি বলতে চাইছি জিও এনার্জিটা আমাদের ইনারে যেমন কাজ করছে, এন্ট্রান্স দিয়ে ঢুকে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে, তেমন আউটার সার্কেলে, বাড়ির আউটারে, এটা তো ইনারের ব্যাপার আছে যেখানটা আমার ভেতরে অবস্থান করছি, কিন্তু বাড়ির যে আউটার সার্কেল, তাতেও তো স্যার জিও এনার্জিটা তো ইফেক্টিভ হচ্ছে সর্বত্র নাকি? আছে, সর্বত্র আছে, সেটা তার প্রভাব আমার সেটা উপর নেই। ও আচ্ছা আচ্ছা, তো সেটার স্যার আচ্ছা স্যার হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার স্যার এখানে আমি একটা কথা বলবো, মানে এই ভদ্রলোক মানে উনি যেটা বললেন, আমি যেটা বুঝলাম, যেহেতু স্যার আপনি বলেছেন যে ঘরের ভেতরটা আমাদের সাবকনসিয়াসের সাথে রিলেটেড, সুতরাং ভিতরের এনার্জিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাইরেরটা অতটা ডেফিনেটলি, ইম্পর্টেন্ট নয়, তাই তো স্যার? ডেফিনেটলি। বিষয়টা কি দেখুন, অকাল্টে কেন আমরা এসেছি? আমরা নিয়তি দেখতে এসেছি। মানে যেটা আমি বুঝতে পারছি না, দেখুন কনসাস মানে কি? আমি তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, দ্যাট ইজ কনসাস, আউটার। কিন্তু যখন আমি বুঝতেই পারছি না কেন আমার টাকা কমে গেছে, কেন আমার কাজ হচ্ছে না, কেন আমার ব্যবসা চলছে না, তার মানে এটা আমার নিয়তি। আর যখনই নিয়তি হয়েছে তখন আমি অকাল্টের সহায়তা নিচ্ছি, অ্যাস্ট্রোলজারের কাছে, বাস্তুকারের কাছে আসছি। সে তখন এবার তার স্ট্র্যাটেজি, তার সিস্টেমে অ্যানালিসিস করে আমার নিয়তির কারণটা ধরছে, আমার সমস্যার কারণটা সে ধরছে। একদম, তাই একদমই ঠিক সাবকনসাসটা স্যার। নিয়ে আমরা পড়ছি। বেশ, এবার বেশ আমি যে স্যার। কথাটা আপনাদেরকে বলার জন্য যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি, এবং আপনারা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন ব্যাপারটা, একটু বুঝবেন। স্যার এক মিনিট, বলছিলাম স্যার এই যে জিও এনার্জি বা আর্থ এনার্জিটার, এটার উপলব্ধি করার কোনো তো ব্যাপার নেই? না, কোনো উপলব্ধি করতে পারবেন আপনাকে, ওই যেমন ঋষি ভরদ্বাজ, ঋষি অগস্ত্য ছিল, তাদের লেভেলে পৌঁছালে আপনি উপলব্ধি করতে পারবেন। আমরা উপলব্ধি করতে পারি তখনই যখন আমরা যোগী সন্ন্যাসী বা মানে যোগী হয়ে যাই, ভীষণ বড় সাধক হয়ে যাই, যেটা আগের দিনের বড় বড় সব ঋষি মহারিষিরা তারা পারতো, ফিল করতো। কিন্তু আমরা তো গৃহী মানুষ, আমাদের অনেক বাইন্ডিং আছে। বেশ, ধরুন, আমার কথাটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দেখুন, এটা ধরুন, এটা একটা ধরুন, একটা এনক্লোজড স্পেস, ঠিক আছে, এটা একটা বাড়ি। সাপোজ, একটু ব্যাপারটা বুঝবেন, সাপোজ আপনি একটা বাড়ি, এবং বাড়িটা, এটা একটা দরজা, ঠিক আছে, এটা হচ্ছে দরজা, এই দরজা দিয়ে বাড়িতে ঢোকা হয়। এটা একটা বাড়ি। এবার আমরা আমরা জানি ওই যে সেই যে ওয়েদার কক ব্যবহার করা হয় না, ওয়েদার কক, তা সে অনুসারে ধরুন এদিকটা ধরুন উত্তর দিক, ঠিক আছে, ধরুন সাপোজ, ধরুন এদিকটা উত্তর দিক, হ্যাঁ, এদিকটা উত্তর দিক, সাপোজ এদিকটা উত্তর দিক, ঠিক আছে, এটা উত্তর দিক, ওপরটা উত্তর। যদি এটা উপরটা উত্তর হয়, এটা পূর্ব, এটা হবে পূর্ব। কি হচ্ছে ভাই? সাপোজ এবারে আমি যদি এই বাস্তুতে থাকি, ধরুন আমি এই বাস্তুতে আছি, তো আমি এই বাস্তুতে যদি থাকি, তাহলে আমরা কি বলি ঘরের ভেতর থেকে যে আচ্ছা, এদিকটা তো উত্তর, মানে বাস্তুর, আমরা তখন মোটা মোটা বলি, ও এদিকটা উত্তর, এদিকটা পূর্ব, তাই তো,
এটা দক্ষিণমুখী বাস্তু, দেখুন দক্ষিণ দিকে এন্ট্রান্স আছে আর এদিকটা পশ্চিম। এটা উত্তরের দেওয়াল, এটা দক্ষিণের পূর্বের দেওয়াল, এটা দক্ষিণের দেওয়াল, এটা পশ্চিমের দেওয়াল। ঠিক এরকমই ভাবি তো আমরা। হ্যাঁ স্যার, এটা স্থূলভাবেই আমরা ভাবি, সূক্ষ্মভাবে তো নয়, স্থূলভাবেই যেটা ভিজাইবল আমরা সেইভাবে। যেটা বুঝি সেটা বলুন। হ্যাঁ এটাই একদম। বুঝি তো, তাই রাইট তো, স্যার, এটাই রাইট সবাই স্যার, বুঝি তো এটাই আমরা, এটাই স্যার, এটাই এটাই আমরা স্যার। বুঝি। এভাবেই বুঝি। আমরা এইভাবেই বুঝি। কিন্তু এই যখন কোর্স আমরা করছি আমাদের কার এভাবে বুঝলে হবে না। কেন বুঝলে হবে না তার কারণটা আমি আপনাকে বলছি। কেন বুঝলে হবে না তার কারণটাকে আমরা বলছি। এই জায়গাটায় আমরা আমরা এটাকে আমরা বলি ইস্ট, মানে এই যে জায়গাটাকে ইস্ট বলছি আমরা। আমরা এদিকটাকে আর ইস্ট ভাব, এটাকে আমরা ইস্ট বুঝি যে এটা ইস্ট। চলুন ঠিক আছে, কিন্তু যেটা খুব বাস্তব সত্যি কথা সেটা হচ্ছে এই রকম, যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে এই রকম জায়গায় সূর্য মহামা উঠছে, সূর্য মামা এইরকম জায়গায় উঠছে, এবং এই সূর্য মামা ঠিক এই রকম যাচ্ছে, গিয়ে সন্ধেবেলা এই দিকটায় ডুবছে, লাল হয়ে ডুবছে। তাহলে সূর্য মামার পথটা কি হলো? এমন হলো। আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, যদিও এক্সাক্ট সূর্য বছরে দুদিনই এক্সাক্ট পূর্ব দিকে ওঠে, তারপরে তার দক্ষিণায়ন উত্তরায়ণের ফলে এদিক ওদিক হেলে টেলে যায়, সামান্য এদিক ওদিক হয়। কিন্তু আমি মোটামোটা যদি ধরি মানে অ্যাজ এ হোল, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এক্সাক্ট ইস্ট কোনটা হচ্ছে? মিডিল পোর্শনটা। এটা এক্সাক্ট ইস্ট এইটাই হবে তো, তাই না? এটাই এক্সাক্ট ইস্ট হবে তো, হ্যাঁ স্যার, এটা এক্সাক্ট ওয়েস্ট হবে তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। অ্যাকর্ডিং টু রুল, হ্যাঁ স্যার। অ্যাকর্ডিং টু সূর্য, অ্যাকর্ডিং যদি দিশার কথা বলি তাহলে পূর্ব দিশা হলো এইটা। আর যদি এটা পূর্ব দিশা হয়, এটা যদি পশ্চিম দিশা হয়, তাহলে আমরা জানি যে পূর্ব থেকে উত্তর 90 ডিগ্রি হবে, হুম, ঠিক তাই তো, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ। পূর্ব থেকে উত্তর 90 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি হবে না, তাহলে উত্তর তো 90 এইটা ডিগ্রি হবে হবে। স্যার, হ্যাঁ, 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 আর যদি হ্যাঁ স্যার, তাই হ্যাঁ হয়, স্যার। যদি হ্যাঁ, তাই হয় তাহলে দক্ষিণটা এই দিকে হবে, এইখানটায় হবে, হ্যাঁ হওয়া হ্যাঁ উচিত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু তাই হেলে কি যায় না? মানে সবটাই হেলে যাচ্ছে। হুম, হ্যাঁ, সবটাই হেলে বিষয় যাচ্ছে। হলো হ্যাঁ আমাদের যে সাধারণ ধারণা, আমাদের সাধারণ ধারণা হলো যে আমরা না এই যে দেওয়াল, আচ্ছা এই মানে এই মোটা মোটা ঘরের ভিতর, এটা তো পূর্ব দিক, দেওয়ালের দিকটা তাকিয়ে বলে দিই এটা পূর্ব দিক, এদিকটা পূর্ব দিক, মানে এটাকে গোটাটাকেই আমরা পূর্ব দিক ধরি। আমরা এইটাকে গোটাটাকেই পূর্ব দিক ধরি না হ্যাঁ কি? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই তো পুরো আমাদের দেওয়াল ধারণা, থেকে আমরা পূর্ব দিক। এটাকে হ্যাঁ, হ্যাঁ, এটাই আমাদের তথাকথিত ধারণা, এটাকে গোটাটাকে আমরা পূর্ব দিক ধরি এবং এটা গোটাটাকে আমরা পূর্ব দিকের দেওয়াল ধরি, যদি এমন ঘর হয়। কিন্তু যখন আমরা শাস্ত্র করছি তখন আমাদের অ্যাকুরেসি দরকার। কারণ আমি আপনাদের বললাম কি, আমরা 16 দিশায় যাব, 16 দিশা। আমরা এটা তো 4টে দিশার গল্প বললাম, ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। এর বাইরেও যদি আমরা বলি তাহলে 45 ডিগ্রি করে তা হয়ে যাবে। ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, কটা হলো? নৈরিত। 8টা দিশা হলো। 8টা হলো, হ্যাঁ হ্যাঁ। স্যার।
8টা হলো, তাই না? তাহলে হ্যাঁ স্যার। উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ, হুম, তার পিছনে মিউট করেন প্লিজ, দক্ষিণ পশ্চিম, পশ্চিম, উত্তর পশ্চিম। এটা তো আমি আপনাদেরকে ধারণা দিলাম, কিন্তু এটা আমরা বাস্তুতে বার করব কিভাবে? তাহলে কি আমাদের কি সূর্য দেখতে হবে? প্রাচীনকালে, প্রাচীনকালে ওই সূর্য দেখেই কিন্তু, সূর্যের ছায়া দেখেই কিন্তু পূর্ব, উত্তর, দক্ষিণ ইত্যাদি প্রাচীন ঋষিরা মাপত। পরবর্তীকালে কম্পাসের আবিষ্কার হলো। নাবিকরা সমুদ্রে পাড়ি দেওয়ার সময় যখন দিক নির্ণয় করতে অসুবিধায় পড়লো, তখন তারা কম্পাস বার করলো। কম্পাসের ধর্ম কি? সে সব সময় নর্থ এবং সাউথে অ্যালাইন হয়ে থাকে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। কম্পাস অলওয়েজ হ্যাঁ নর্থ স্যার। সাউথ অ্যালাইন হয়ে থাকে না? এই হ্যাঁ স্যার। পার্টিকুলার উত্তর বার করার জন্য আমরা কম্পাসের ব্যবহার করব। তাই আমি আপনাদেরকে বলেছি যে আপনারা একটা কম্পাস কিনে নেবেন, গ্রিডিং এ লাগবে। কিন্তু আমি এই যে ধারণাটা আপনাদের দিলাম, এই ধারণাটা আমি আপনাদেরকে এখানে পরিষ্কার করলাম। এবারে আমরা ধীরে ধীরে পরবর্তী পর্যায়ে যাব। আমি এখন যে কথাগুলো বলছি আপনাদের প্রারম্ভিক ধারণা দেওয়ার জন্য বলছি। গ্রেডিং এ আমি যাব না এই কারণে, আপনারা সবাই হাতে শক্তি চক্রটা এবং কম্পাসটা মোটামুটি পেয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে, সবাই অর্ডারটা করে দিয়েছেন বা করে দেবেন অবশ্যই। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এসে গেলে 4-5 ক্লাসের পর আমি গ্রিডিং শেখাবো, ইত্যাদি শেখাবো। আমি শুধু ধারণাটা দেওয়ার জন্য এই গল্পটা বললাম আপনাদের, এক্স্যাক্ট, এবং এটা আমি শেখাবো কিভাবে হয়। আর এই যে জিও এনার্জির কথা আমি বললাম, এই যে বাস্তুর কথা আমি বললাম, সেই দিশা অনুসারে, দিশা অনুসারে, যেমনি এই বাড়িটারও যদি এই দিকটা উত্তর হয়, তার মানে এটা পুরো উত্তর দিকের দেওয়াল নয়, এর একটা এক্স্যাক্ট উত্তর আছে। এবং আমি যে তথ্য আপনাদেরকে দেখালাম, সেই তথ্য যদি অনুসারে যাই, যদি এই বাড়িটার এক্স্যাক্ট এটা উত্তর না হয়, তাহলে এটা কিন্তু ঈশান কোণের বেডরুম, এক্স্যাক্ট ঈশান কোণের বেডরুম হবে না, একটু এদিক ওদিক হবে। আমাদের অ্যাকিউরেট দিকা চাই, অ্যাকিউরেট, একদম প্রিসিশনে, আমরা একদম একদম প্রিসাইজ, একদম একদম অ্যাকিউরেট ডিগ্রি, অ্যাকুরেট গ্রিডিং এর উপর আমরা কাজ করব। কারণ আপনার এই ডিগ্রি গ্রিডিং যত অ্যাকুরেট হবে, মাপজোপ যত অ্যাকুরেট হবে, আপনার কাজ তত অ্যাকুরেট হবে, রেজাল্ট তত ফার্স্ট ক্লাস হবে। তাই গ্রিডিংটাই আমরা পরে যাব। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যে কেউ যদি আপনারা ড্রাফটিং বা সিভিলের লোক থাকেন কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কেউ না থাকেন, তাহলে আমি কিন্তু একটা কথা আগের দিন বলেছি, বাস্তু করতে গেলে তার 2D স্কেল প্ল্যানটা চাই, 2D স্কেল ম্যাপটা চাই। 2D স্কেল ম্যাপ আপনারা বার করবেন কিভাবে? 2D স্কেল ম্যাপ বার করার উপায় কি? দেখুন, এই যে বাস্তুটা আপনি দেখছেন, ধরুন এই বাড়িটায় আপনি গেছেন, এই বাড়ির যিনি কর্তা, আপনি বাস্তু করতে গেছেন, এই বাড়ির যিনি কর্তা, সেই কর্তাকে আপনি বললেন আপনার 2D স্কেল প্ল্যানটা দিন। কর্তা বললেন আমার কাছে 2D স্কেল প্ল্যান তো নেই, হতে পারে অনেক পুরনো বাড়ি, তখন পারমিশন নেওয়ার দরকার পড়তো না। এখন তো শহরে বাড়ি করতে গেলেই আপনাকে প্ল্যান পাস করাতে হবে,
গ্রামের দিকেও পাকা বাড়ি করাতে গেলে প্ল্যান পাস করতে হবে। অনেক ক্ষেত্রে হতো না আগে, ধরুন 20 বছর আগে বাড়িটা হয়ে আছে, তাদের বাস্তু করা হয়নি, এখন বলছে আমি একটু বাস্তুটা করতে চাই, কিন্তু তার প্ল্যান নেই, তার টু দি স্কেল প্ল্যান নেই। এখন প্রাথমিক পর্যায়ে বাস্তু শিখে আপনি যদি কাজ করতে যান, আপনি যদি বলেন আপনি একটা ড্রাফটসম্যান দেখে প্ল্যান করিয়ে আমাকে দিন, সে হয়তো নাও করাতে পারে। আর আপনি যখন বাস্তুটা শিখছেন তখন এই কাজটা আপনার জেনে রাখা, শিখে রাখা ভালো। কিভাবে জেনে রাখবেন, শিখে রাখবেন? দেখুন, কোনো বাড়িতে গিয়ে বাড়ির টু দি স্কেল প্ল্যানটা বানানোর যে সহজ রাস্তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন এই বাড়িটায় আপনি গেলেন, এই বাড়িটায় যখন যাবেন, এই বাড়িটায় আপনি ঢুকলেন, বাড়িটা ঢুকে প্রথমে বাড়ির ভেতরটা সবটা দেখে নিন, বাড়ির ভেতরটা সবটা দেখে নিন। দেখে নেওয়ার পর আপনি একটা রাফ একটা স্কেচ করে নিন বাড়ির। কিরকম রাফ স্কেচ? রাফ স্কেচটা কিরকম? আপনারা পেন্সিল, পেন, কাগজে রাফ স্কেলটা করতে পারেন। ঠিক আছে? কিরকম রাফ স্কেল? আপনি দেখলেন আচ্ছা বাড়িটা এরকম এরকম আছে, আচ্ছা এরকম একটা বাড়ির আকার আছে, এবং এই বাড়িটাতে এরকম একটা আকার আছে, এবং এই বাড়িটাতে ভেতরে এরকম এরকম ঘর আছে, এরকম এখানে সিঁড়ি আছে, এখানে এরকম আছে, এরকম আছে। তা আপনি রাফ স্কেলটা করার জন্য আপনি কি করলেন? আপনি একটা এরকম একটা 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 রাফ এরকম একটা করলেন। আচ্ছা এরকম একটা টানলেন, এরকম টেনে, এরকম টানলেন, এরকম টেনে, এরকম টানলেন, এরকম টেনে, হ্যাঁ এরকম টানলেন, রাফ করছেন, এটা আপনি রাফ করবেন। এরকম টানলেন, হ্যাঁ এরকম টেনে, এরকম টানলেন, এটা মোটামুটি এরকম একটা আছে। এটা টানলেন, টানার পর আপনি দেখলেন এখানে একটা এরকম ঘর আছে, ঠিক আছে, এখানে একটা এরকম টয়লেট আছে, হ্যাঁ এখানে একটা এরকম ঘরের পর এখানে একটা এরকম টয়লেট আছে, হ্যাঁ টয়লেটের পর ওটা কি আছে, কিচেন আছে, এটা একটা কিচেন, কিচেন আছে এখানে। আচ্ছা এখানে সিঁড়ি আছে, হ্যাঁ হ্যাঁ এখানে সিঁড়ি আছে, আর এখানে মুখ্য দরজাটা আছে। তো এটা আপনি রাফ করে নিলেন, ঠিক? রাফ করে নেওয়ার পর কি করবেন? রাফ করে নেওয়ার পর কি করবেন? ফিতে নিয়ে, ফিতে বা টেপ, দেখুন আমরা বাড়ির বাইরে মাপতে যাব না। যদি বাড়িটা ফ্ল্যাট হয় আর যদি ছতলার উপরে থাকে, বাইরে তো করা যাবে না, যা হবে ঘরের ভেতর দিয়ে করতে হবে। কিংবা কোনো বাড়িতে আপনি গেছেন, বাড়ির বাইরে মাপটাপ করতে যাওয়া মুশকিল আছে, করতে হবে না, যেতে হবে না। আপনি ফিতে নিয়ে তো এর দেওয়ালগুলো মাপতে পারেন, ভিতরের দেওয়াল টু ভিতরের দেওয়াল। ধরুন এই দেওয়াল থেকে এই দেওয়াল দেখা গেল হয়তো 10 ফুট, তখন আপনি এখানে লিখে দিলেন 10 ফুট। এই দেওয়াল থেকে এই দেওয়াল ধরে নিন 11 ফুট, আপনি এখানে লিখে নিলেন 11 ফুট, মাপছেন আর ওখানে লিখছেন। ধরুন এই যে টয়লেটটা আছে, ধরুন এটা 4 ফুট চওড়া,
তাহলে আপনি এখানে লিখে রাখলেন 4 ফুট। আবার এর যে দেওয়াল এটা ধরুন 10 ফুট, এটা 11 ফুট। এর টয়লেট ধরুন 4 ফুট। এবারে এই দেওয়াল থেকে এই দেওয়াল ধরে নিন, কিচেনের যে দেওয়াল আছে ধরুন এই ভেতর থেকে ভেতর ধরে নিন দেখা গেল হয়তো 6 ফুট আছে, আর এই দিকটা ধরে নিন হয়তো 10 ফুট আছে। এরকম করে চারিদিককার সমস্ত জায়গায় এই দেওয়াল থেকে এই দেওয়ালের কত মাপ আপনি মেপে নিলেন, এই দেওয়াল থেকে এই দেওয়ালের কত মাপ আপনি মেপে নিলেন এবং সেখানে লিখে নিলেন। লিখে নেওয়ার পর আপনাকে যে জিনিসটায় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এর ভিতরে যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো কতটা। যেমন ধরুন এই দেওয়াল থেকে আমার দেখুন কারসার দেখুন, এই দেওয়াল থেকে এই যে দেওয়ালের এই প্রান্ত পর্যন্ত ধরে নিন 6 ফুট, তাহলে 6 ফুট হলো। আর এই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত ধরে নিন ধরুন 14 ফুট, তাহলে 6 আর 14 টোটাল হলো 20 ফুট। এই যে দেওয়ালটা আছে ধরে নিন এটা 1 ফুট। 10 ইঞ্চি দেওয়াল, যদি 10 ইঞ্চি দেওয়াল হয় তাহলে 10 ইঞ্চির উপর প্লাস্টার থাকলে দুদিকে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি মানে 12 ইঞ্চি মানে 1 ফুট। তাহলে এটা 6 ফুট, এটা 1 ফুট 7 ফুট, আর এটা আপনার 14 ফুট, 14 সাথে 21 ফুট প্লাস। স্যার ছবিটা দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছেন না? ছবিটা দেখা যাচ্ছে না। আর আমি অন্য লক্ষ্যে ইউজ করছি, কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে, দেখা যাচ্ছে, একটু তাহলে বাইনালি দেখতে হবে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। যদি আপনার মোবাইল হয় ছোট তো একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন। আমি ছবিটা বড়ও করেছি অনেকটা। না বড় আপনার না স্যার, বলি আপনার ওই আপনার ঘরের বোঝাচ্ছে স্যার। ছবিটা আসছে না স্যার, অন্য একটা ছবি এসেছে, ঘরের ছবিটা আসে নাই। পরে খাচ্ছি, পরে। এটা অন্য আপনার কোনো প্রবলেম মোবাইলের হচ্ছে। ডিস্টার্ব। আপনি একবার লেফট হয়ে আবার জয়েন করুন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এই দেওয়াল থেকে এই দেওয়াল 6 ফুট, এই দেওয়াল থেকে এই দেওয়াল 14 ফুট, 14 6 21 ফুট। মধ্যের এই যে দেওয়াল, এই দেওয়ালটা আপনার 1 ফুট, তাহলে 14 আর 6 20 একে 21 ফুট প্লাস বাইরের এই যে দুটো দেওয়াল, মানে আমি টু দি স্কেল করব কিন্তু আউটার টু আউটার করব, কিন্তু আউটারে তো আমি যেতে পারছি না। আউটার টু আউটার করার জন্য মানে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, মানে এই যে দেওয়াল, এই যে দক্ষিণ দিকের দেওয়াল, এই দক্ষিণ দিকের দেওয়াল বাইরে থেকে বাইরে পর্যন্ত আমার যদি মাপতে হয় তাহলে ঘরের ভেতর দিয়ে রাস্তাটা কি, আগে ভেতরটা মাপলাম 6 ফুট, এদিকে মাপলাম 14 ফুট, 6 আর 14 20 ফুট, মাঝখানটা 1 ফুট 21 ফুট, এদিকে 1 ফুট এদিকে 1 ফুট, 23 ফুট। 23 ফুট স্যার। মিউট রাখবেন সবাই, ডিস্টার্ব হয়। আপনার ঘরে কি চেঁচামেচি হচ্ছে আমি বলতে বলতে সেগুলো শুনতে গেলে আমার ডিস্টার্ব হয়। আমি তো একটা চিন্তাধারার মধ্যে করাচ্ছি না, আমি গুলিয়ে যাব। তাহলে ব্যাপারটা হলো 23 ফুট, টোটাল হলো 23 ফুট। তাহলে আমাদের এই এখান থেকে এই পর্যন্ত কি হলো 23 ফুট। ঠিক তেমনি ভাবে এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত ধরুন আপনার দেখা গেল হয়তো 30 ফুট, সাপোজ 30 ফুট, আর এই ঘরটা ধরে নিন 11 ফুট, তাহলে 30 11 41। তার মাঝখানে এই যে মাঝখানের দেওয়াল, এটা হয়তো ধরুন 3 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, আর এদিকে 1 ফুট এদিকে 1 ফুট। দেওয়ালগুলো অ্যাড করবেন, অ্যাড করার পর আপনার এইটাকে দেখা গেল হয়তো 43 ফুট বা 44 ফুট হলো। ঠিক এইভাবে এই দেওয়ালটাও বার করলেন। এইভাবে পুরো মাপটা বার করতে হবে, কত বাই কত ক্যালকুলেশন করে যেতে হবে। যখন পুরো মাপ বেরিয়ে গেল তখন আপনার ধরে নিন দেখা গেল হয়তো। হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ বলুন
বলুন। আপনার প্রোফাইলটা আসছে স্যার। হ্যাঁ, স্যার কি বলছেন? আপনার প্রোফাইলটা আইতাছে, শুধু আপনার প্রোফাইলটা আসছে। এটা আপনার ক্ষেত্রে হচ্ছে, ব্যাপারটা হ্যাঁ বুঝলেন আমার, তো? সমস্যাটা হ্যাঁ তো স্যার। আমার নয়, সমস্যাটা আপনার, সেটাকে আমি কারেকশন করতে পারবো না। বাকি কারো কিন্তু সমস্যা হচ্ছে না, সমস্যাটা আপনার হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন তো? সেই জন্য আমি আপনাকে কি বললাম, একবার লেফট হয়ে জয়েন করুন। কথাটা বোঝা গেল? কে বলছেন? আপনি কে বলছেন? আপনি কে বলছেন? অনাথ বাবু বলছিলেন। বেরিয়ে গেছে কি? হ্যাঁ, অনাথ বাবু, লেফট আপনি হয়েছে। একবার লেফট হয়ে জয়েন করুন, তাহলেই স্ক্রিন শেয়ারটা বুঝতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা হলো এই। এবারে বিষয়টা হলো, এবারে এই যে বাড়িটা বা যে কোনো বাড়ি, তার আপনি মাপটা নিয়ে নিলেন। কি নিয়ে নিলেন? মাপ নিলেন। এবং রাফ, আপনি রাফ মাপ নিয়ে নিয়েছেন যে কোথা থেকে কতটা ডিস্টেন্স। এরপর আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন, রাফ নিয়ে নিলেন। ধরুন এটা ধরে নিন 10 ফুট, ঠিক আছে? এটা ধরে নিন 11 ফুট, হতেই পারে। তাহলে এটা যদি 10 ফুট হয়, ধরে নিন এটা যেটা আছে, ধরে নিন এটা ধরে নিন 4 ফুট। তো 10 আমার তো তাই 14 মনে হয়। 11, 10 4 14 11 25, ধরে নিন এটা 1 ফুট, এটা 1 ফুট, তাহলে 25 2 27, এটা 1 ফুট, এটা 1 ফুট, 27 2 29, তাহলে টোটাল কত হলো? 29 ফুট। এদিকে দেওয়ালটা টোটাল 29 ফুট। ঠিক সেই মতো আপনি মাপ করলেন। এই পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। মাপ হ্যাঁ স্যার, হ্যাঁ মাপ স্যার। করবেন স্যার, আরেকবার বলবেন দেয়ালের ওই ভেতরের মাপটা কিভাবে? আরো 25 ফুটটা বুঝতে পেরেছি, তারপরে যে 4 ফুটটা ধরে বাড়লো নিন এইটা সেটা একটু 10 যদি ফুট। বলেন। আমি আবার বলছি, আমরা কি স্যার স্যার একটা জিনিস, হ্যাঁ স্যার বলুন বলুন বলুন। আচ্ছা, আপনি প্রশ্নটা করে নিন, বলুন। না না স্যার, আমরা যেটা বার করলাম এটা শুধু চারদিকটা বার করবো, তাই তো স্যার? সমস্তটা বার করতে হবে, মানে সমস্তটা। ভিতরের মানে ভিতরে যে ভেতর ঘরগুলো বাইরে রয়েছে সব। তাদের গুলো বার করতে হবে, তাই তো স্যার? ভিতরের সমস্ত ঘরের হ্যাঁ চারিদিককার আমরা মাপ তৈরি করছি। আমি একটা রাফ, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তো, আমি এই হুম বাস্তুটায় হুম গেছি, বাস্তুটায় দেখে হুম মোটামুটি ঘুরে দেখে নিয়েছি, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা টয়লেট, এখানে একটা টয়লেট, এখানে একটা কিচেন, এরকম আছে। সেটা দেখে আমি একটা কাগজের উপর এরকম একটা এঁকে ফেলেছি, ঠিক আছে? ঠিক ঠিক আমি আছে ঠিক কাগজের আছে উপর এঁকে ফেলেছি। এঁকে ফেলার পর আমি কি করছি? আমি এখানে মাপ করছি। কি মাপ করছি? ফিতে নিয়ে এই দেওয়াল থেকে, কারণ দেখুন এই বাস্তুর ভেতরে তো দেওয়াল আছে, তাহলে আমি এই দেওয়াল থেকে এই দেওয়াল তো হ্যাঁ সরাসরি মাপতে পারবো না। পারবো কি? না পারবো না। না তো না আমি না কি না করছি? ভাগ না। করে করে এই ঘরের এই উত্তর দিকের দেওয়ালে ভেতরের দেওয়াল টু ভেতরের দেওয়াল মাপলাম 10 ফুট, ঠিক? হুম টয়লেটের হুম ভেতরের দেওয়াল টু ভেতরের দেওয়াল মাপলাম 4 ফুট। এই ঘরের ভেতরের দেওয়াল টু ভেতরের দেওয়াল মাপলাম 11 ফুট, যেটা আমি লিখেছি 11 এখানে, ফুট। হুম এটা আমি লিখেছি এখানে। কিন্তু হুম আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন আউটার টু আউটার মাপ দরকার, ইনার নয়। আউটার টু আউটার মাপ দরকার। এবার আউটার টু আউটার মাপ পেতে গেলে কি করতে হবে? আমি কি বললাম? ধরে নিন এই দেওয়ালটা 1 ফুট। কত ফুট? 1 ফুট। 1 ফুট। হুম এই দেওয়ালটা 1 ফুট। দেওয়াল কত 1 হয়? ফুট। আইদার 5 ইঞ্চি নাহলে 10 ইঞ্চি। হ্যাঁ ইটের মাপ কি? 5 ইঞ্চি মাপ তো। 5 ইঞ্চি বা 10 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেওয়াল 5 ইঞ্চি বা 10 ইঞ্চি। এবার 10 ইঞ্চি হুম, দেওয়ালের যদি দুদিকে প্লাস্টার হয় 1 ইঞ্চি করে, আরো 2 ইঞ্চি হয়ে যায়, তাহলে 12 ইঞ্চি মানে 1 ফুট। 12 ইঞ্চি 1 ফুট। হ্যাঁ বেশ। এবার এই যে ভেতরের দেওয়াল, এটা ধরুন দেখা গেল এটা হয়তো 5 ইঞ্চি করে দেওয়াল দুটো, একটু ছোট দেওয়াল দেখতে হুম পাচ্ছেন তো, তাই তো? হুম হুম তাহলে এই দুটো দেওয়াল হুম ধরুন 5 ইঞ্চি করে দেওয়াল। এবার 5 ইঞ্চি করে দেওয়াল মানে কি?
এটা 5 ইঞ্চি দেওয়ালের আবার দুদিকে করলে আরো 1 ইঞ্চি করে বেড়ে যায়, তাহলে 7 ইঞ্চি করে হয়ে যায় তো, 7 ইঞ্চি। 7 ইঞ্চি। এবার যেটা বাস্তব কথা আমি করেছি কি, বাস্তব কথা আমি করেছি 10 ফুট 11 ফুট 21 ফুট 4 ফুট 25 ফুট, এদিকে 1 ফুট 26 ফুট, এদিকে 1 ফুট 27 ফুট। হুম। এই দেওয়ালটা 7 ইঞ্চি, এই দেওয়ালটা 7 ইঞ্চি, ঠিক হুম। তাই তো? তাহলে 27 ফুট আর হ্যাঁ। 14 ইঞ্চি মানে 28 ফুট 4 ইঞ্চি, এই তো গল্প, হুম। তাই এবার তো? বুঝতে 28 ফুট 2 ইঞ্চি, 2 ইঞ্চি স্যার। হ্যাঁ, হ্যাঁ সরি 28 ফুট স্যার 2 ইঞ্চি, 14 ইঞ্চি মানে 28 ফুট 2 28 ফুট ইঞ্চি। 2 হ্যাঁ ইঞ্চি। বলুন। 28 স্যার একটা কথা বলছিলাম, হ্যাঁ বলছি যে আমরা এই যে ঘরের দেয়ালগুলোকে মানে যে বিল্ডিংটা করা আছে এখনকার তো ধরুন অল্প জায়গার মধ্যে বাড়ি করা, এবার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই 2 ফুট করে ছাড় দেওয়া হয় আমাদের। এবার এই ছাড়ের অংশটার সাইডে কিন্তু পাঁচিল থাকে, আমরা এই অংশটা কি ধরবো না শুধুমাত্র বিল্ডিং টুকুকে ধরবো? শুধু এনক্লোজড ঘরটাকে ধরছি আপাতত। হ্যাঁ আমি সেটাই আপনার বলছি। কথা বুঝতে পেরেছি। আমি ওইসব মানে যখন আমি জটিল কথাগুলো বলবো, সহজ কথা বুঝে যাওয়ার পর বাস্তুর অনেক ইফস অ্যান্ড বাট আছে, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ। বলবো, অনেক রকম বিষয় আছে, অনেক না অনেক বাড়ি আছে, মাপটা করছেন না? হ্যাঁ। অনেক বাড়ি আছে না। হুম যখন আপনি মাঝখানে কথাটা বললেন আমি আপনাকে এখানেই বলি, আমি একটি বাড়িতে বাস্তু করতে গেছিলাম, সেই বাড়িতে 16 ভাগ আছে, বিরাট বড় বাড়ি, হ্যাঁ সেই বাড়িতে 11-12 খানা দরজা, মানে আচ্ছা। প্রাচীন কালের বাড়ি, বিশাল বিরাট বাড়ি হ্যাঁ এবং হ্যাঁ পুরোনো প্রচুর ভাগাড়ি। আমাকে যিনি ডেকে নিয়ে গেছেন সেইখানে হয়তো সেই বাড়ির মধ্যে তার 1400-1500 স্কোয়ার ফুট 3 তলার একটা দিকে আছে। তিনি বললেন আমার এই বাস্তু কি করে হবে, আর ওই গোটা বাড়িটার যদি বাস্তু করতে যাই আমার 6 মাস লেগে যাবে, এত বড় বাড়ি। বাস্তবে বোঝা গেল তো? তাহলে সেখানে আমি কি করেছি তাও বলবো আমি, কিন্তু আপাতত যেটা আমি সহজ সরল পদ্ধতিতে একটা ইন্ডিভিজুয়াল স্পেসকে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আই জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার ইউর কনসেপ্ট, থ্যাংক ইউ স্যার। ধারণাটা আগে পরিষ্কার করার জন্য আমি এসব গল্পগুলো বলছি, ঠিক ওকে আছে? ওকে স্যার ওকে। আগে ধারণাটা পরিষ্কার করুন, ঠিক আছে। প্রশ্নগুলোই যাবেন পরে। মানে আমি একটা কথা আপনাদের বলি, যে কথাগুলো আমি বলছি আপাতত, যেটা আমি বোঝাচ্ছি, আপনারা সবাই নিজেদেরকে প্রি অকুপাইড এনি কনসেপ্ট ক্লিয়ার করে নিন, একদম ফাঁকা করে নিন মাথাটাকে। আমি যেটা বলছি সেটা শুনে সেইটার ওপর প্রশ্ন করুন। তার আগে কি আছে, ওটা কি হলো, এখন আমি তো যাইনি সেই জায়গায়, প্রশ্ন করার দরকার নেই। ঠিক আছে কোর্স যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তো ঠিক আছে স্যার, আমরা শুনতে বিষয়টা থাকি হলো আপাতত। আপাতত শুনতে থাকেন, আর ওই শোনার মধ্যে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে তার একদম মধ্যে প্রশ্ন করুন, যে এই মাপটায় কিছু একদম। বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা আমি এইটা প্রশ্ন করুন, তাহলে আপনারা সবাই শিখতে পারবেন। ঠিক আছে, সময় এবং নষ্ট আরো, করবো না আমরা। ঠিক আছে। তাই কি না? হুম, তা বিষয়টা হুম, না হলে হুম, ডাইভার্ট হয়ে যাবে, আমাকে যেদিক থেকে বলবেন আমি সেদিক থেকে শুরু করে দেবো। এখানে এখন একদম যদি একদম। আমি নক্ষত্র বাস্তু অ্যাস্ট্রো বাস্তু ঢুকে যায়, আমি সবই ঢুকে দিতে পারি, কিন্তু তাতে না আপনাদের না কারো কোনো লাভ হবে না। তো না না স্যার, ঠিক আছে। ব্যাপারটা হলো আমরা কি চাইছি, আমরা বাস্তুর মাপ করতে চাইছি। ব্যাপারটা যে কথাটা বলছি খুব সহজ কথা, আপনারা জানেন করতে, কিন্তু আমি আপনাদের ধারণাটা পরিষ্কার করছি। এই বাস্তুটার ভেতরের মাপটা আমরা করে নেব। কেন মাপটা করে নেব? ধরুন প্রথম যে কাজ, আপনার নিজের বাড়ি, সেই বাড়িটার আপনার এক্স্যাক্ট প্লটের নকশা করা নেই, করার প্রয়োজন পড়েনি, আপনি নকশাটা করুন। এটা টাস্ক, আমি আজকে যা শেখাচ্ছি এটা কিন্তু আপনার বাড়ির টাস্ক, এইচ অ্যান্ড এভরিবডি, ইটস ইউর টাস্ক। তো আপনি প্রথমে মাপটা করুন, প্রত্যেকটা বাস্তুর প্রত্যেকটা দেওয়ালের মাপ করুন। দেওয়ালের মাপ করার পর একদম সুন্দর করে করে লিখবেন যে এটা 10 ফুট, এটা 4 ফুট, এটা 11 ফুট। তারপরে লিখবেন কি, এরকম করে লিখবেন যে এটা টোটালটা, এটা আপনার সুবিধের জন্য, আপনার নিজের সুবিধের জন্য, এটা হলো 28 ফুট 2 ইঞ্চি, 28 ফুট 2 ইঞ্চি, রাইট? দেখবেন ফুটের একটা ডট দেওয়া হয়, ইঞ্চির দুটো ডট দেওয়া হয়, ঠিক? ঠিক তেমনি ভাবে এই দেওয়াল থেকে এই দেওয়াল, এই দেওয়াল থেকে এই দেওয়াল, এই দেওয়াল থেকে এই দেওয়াল, এবং টোটালটা কত বার করবেন, টোটালটা ধরে নিন এইসব করে ক্যালকুলেশন করে এটা এলো, ধরুন এদিকে একটা দেওয়াল আসবে, ধরে নিন ক্যালকুলেশন করে এখানে একটা দেওয়াল আসবে, মানে টোটালটা, আর ধরে নিন ক্যালকুলেশন করে এখানে একটা আসবে, ঠিক আছে? ভেতরের ক্যালকুলেশনও লিখবেন
আর টোটাল ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যা হয় সেটাও লিখবেন। যতটা এক্সাক্ট হওয়ার ততটা এক্সাক্ট করবেন। কিরকম? যেমন এখানে আমরা যে ঘটনাটা ঘটালাম, এখানে আমরা 10, 4, 14, 11, 25, এটা 1 ফুট 2 ফুট 27, আর এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি 14 ইঞ্চি, তাই 28 ফুট 2 ইঞ্চি। আমি এটাকে 6 ধরতেও পারতি, মানে 14 ইঞ্চি না ধরে 1 ফুট রাউন্ড ফিগারে করতে পারতাম, কিন্তু ওই যে 2 ইঞ্চি আমি কমিয়ে দিচ্ছি না, আমার অ্যাকুরেসিতে প্রবলেম আনবে। আমরা যতটা পারবো অ্যাকুরেট করার চেষ্টা করবো, যতটা পারবো। এইটা হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে? এই মাপ হয়ে যাওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ধরে নিন এটা 28 ফুট 2 ইঞ্চি হয়েছে, ঠিক আছে? ধরে নিন এটা 28 ফুট 2 ইঞ্চি হয়েছে, রাইট? ধরে নিন এই যে দেওয়ালটা, এটা ধরে নিন আমার হয়েছে সাপোজ 43 ফুট। ধরে নিন এদিকের দেওয়ালটা হয়েছে, ধরে নিন 33 ফুট, 33 ফুট 5 ইঞ্চি, ধরে নিন 5 ইঞ্চি। হ্যাঁ, এই টোটালটা মানে এইসব যোগ বিয়োগ করে। আর ধরে নিন এই জায়গাটা হয়েছে আমার ধরুন 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 15 ফুট, সাপোজ 15 ফুট, ধরুন 15 ফুট অ্যাপ্রক্স, ধরুন এমন ঘটনা ঘটেছে। তাহলে এই জায়গাটা আমাকে বার করতে হবে। ধরুন এই জায়গাটা হয়েছে, ধরে নিন হচ্ছে 10 ফুট। না, এটা 15, এটা যদি 10 হয় ক্যালকুলেশন মিললো না, এটা তো 28 ফুট 2 ইঞ্চি, তাহলে ধরে নিন এটা 13 ফুট 2 ইঞ্চি হবে স্যার। হ্যাঁ, যদি ওটা 15 ফুট হয় তাহলে এটা উচিত হচ্ছে, যেহেতু এখানে আমাদের গল্পটা চলছে, তাহলে 13 ফুট 2 ইঞ্চি হওয়া উচিত সাপোজ, তাহলে 28 ফুট 2 ইঞ্চি মিলবে। আমরা কি করব? একটা স্কেল নেব, স্কেলেও তো মাপ আছে। একটা কাগজ নেব, ভালো পেন্সিল নেব, নিয়ে স্কেল দিয়ে প্রথমে আউটারটা বানাবো। কি? ধরে নিন এটা 43 ফুট, তো তার স্কেল তো সেন্টিমিটার স্কেল হয়। আমি 1 ইঞ্চি সমান, এই 1 ফুট সমান 1 সেন্টিমিটার ধরে নিলাম। 1 ফুট সমান 1 সেন্টিমিটার। তাহলে আমার পশ্চিম দিকে যে লাইনটা টানবো, টোটাল সেটা 43 সেন্টিমিটার টানবো। উত্তর দিকের যে লাইনটা টানবো, টোটাল সেটা 28 সেন্টিমিটার টানবো। 29 সেন্টিমিটার যাবো না, 28 সেন্টিমিটার সামান্য একটু বাড়াবো, 2 ইঞ্চিটাকে সামান্য সামান্য একটুখানি, যতটা অ্যাকুরেট করতে পারবো। এটাকে 33.5 আছে, তাহলে এটাকে আমি 33 সেন্টিমিটার প্লাস হাফ সেন্টিমিটার এটাকে টানবো। এটাকে 13 সেন্টিমিটার সামান্য একটু দেব আগে। আচ্ছা, এটাকেও আমায় মেপে নিতে হবে কতটা আছে, এটাকে 15 সেন্টিমিটার টানবো। তাহলে আউটার দেওয়ালটা টু দি স্কেল হয়ে গেল কিনা বলুন? হ্যাঁ স্যার, হয়েছে। টু দি স্কেল হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ। হয়েছে স্যার। আমি প্রথমে মাপ করলাম, মাপ করার পর একটা ভালো কাগজ, পেন্সিল, পেন, স্কেল নিলাম। আমার এখানে মাপে 28 ফুটে হয়েছে, এখানে ফুট ইঞ্চিতে হয়েছে। স্কেল তো ছোট স্কেল, তা স্কেলে তো সেন্টিমিটার আছে, মিলিমিটার সব আছে। তো আমি কি করলাম, এখানকার 1 ফুট সমান ওখানের 1 সেন্টিমিটার। তাহলে আমি স্কেলে যদি 43 সেন্টিমিটার টানি, তাহলে ওটা 43 ফুটকে রিপ্রেজেন্ট করবে। 28 সেন্টিমিটার টানলে 28 ফুটকে রিপ্রেজেন্ট করবে। ঠিক এইভাবে এক্সাক্ট যা এই ঘরে আছে, ঠিক সেইভাবে আমি স্কেলে আর ওই সেন্টিমিটার আর পেন্সিলের সহায়তায় এরকম একটা পুরো ঘরের টু দি স্কেল মাপ করে ফেললাম। করে ফেলার পর
করে ফেলার পর আমি যদি বলি যে এই যে টয়লেট, এই টয়লেটের এখানে হচ্ছে টয়লেট সিট, আমি এই জায়গাটাতে এক্সাক্ট জায়গাটাতে এখানে টয়লেট সিটটা বসালাম, ওই প্ল্যানেই এখানটায় টয়লেট সিটটা বসিয়ে দিলাম। দেখুন এখানেই আছে টয়লেট সিটটা, এরকম দেখুন এই তো সাইডে আছে টয়লেট সিট, আমি সাইডে বসিয়ে দিয়েছি, তাই তো? ঠিক কি না? ঠিক স্যার, ঠিক। ঠিক তেমনি এই যে বেডটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আছে বেডটা, এর বেডটা এখানে আছে, এর বেডটা এখানে আছে, তাহলে আমি এর এখানে এই ঘরের এখানে একটা বেড করে দিতে পারি, তাই না? দেখুন এর কিচেনের বার্নারটা ঠিক এই জায়গাটায়, দেখুন এই জায়গাটায়। তো আমি যদি মেপে নিই না, এক্সাক্ট মেপে নিলাম, এই দেওয়াল থেকে এই দেওয়াল ধরে নিন কত করেছিলাম, ধরে নিন এই দেওয়াল থেকে এই দেওয়াল ধরে নিন আপনার 11 ধরে নিন 14 ফুট, ধরে নিন 14 ফুট, সাপোজ 14 ফুট। আর এই 14 ফুটে এখানে মাঝখানটাতে ধরুন এই দেওয়াল থেকে কিচেনের বার্নারটা ধরুন 6 ফুট দূরে, তো আপনাকে মেপে নিয়ে কোন জায়গাটায় 6 ফুট দূর হবে, 6 ফুট হবে, ঠিক সেই রকম জায়গাটাতে ওই বার্নারটা কোন জায়গাটায় আছে এই জায়গার বার্নারটা মার্ক করতে হবে, এই জায়গাটায় বার্নারটা মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে বাস্তুর টু দি স্কেল প্ল্যান হয়ে গেল। বাস্তুর ভেতরে কোন জিনিসটা, কোন অ্যাক্টিভিটিটা কোথায় আছে সেটাও আপনি এক্স্যাক্টলি ঘরে মাপ করে ওই টু দি স্কেল প্ল্যানের ভেতরে এক্স্যাক্ট স্পট করে দিলেন, এই জায়গাটায় এখানে টয়লেট সিট আছে, এখানে টয়লেট সিট আছে, এখানে কিচেন আছে। ঘরের দরজাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন, করতে পারেন। এই যে দরজাটা আছে, এই দরজাটা কোথায় আছে দেখুন, দরজা সাধারণত 3 ফুট হয়, হ্যাঁ সাধারণত 3 ফুট হয়, এখনের দিনের দরজা 3 ফুট হয়। তাহলে এই দেওয়াল থেকে দরজা কতটা দূরে মেপে নিলেন, এই দেওয়াল থেকে দরজা কতটা দূরে, ঠিক আছে, এই দেওয়াল থেকে দরজা কতটা দূরে এটা মাপ নিয়ে নিলেন। দরজার এক্সাক্ট পজিশনটাও আপনার কাছে রইলো, যে দরজার এটা এক্সাক্ট পজিশন। সিঁড়িটা কোথায় আছে তার পজিশন রইলো। এই যে ডাইনিং স্পেস, এখানে যে ডাইনিং, এই যে ডাইনিং গুলো আছে দেখুন কোথায় আছে, এই দেওয়াল থেকে এই ডাইনিং এর দূরত্ব কত, এই দেওয়াল থেকে এই ডাইনিং এর দূরত্ব কত, কোথায় বসছে সেটাও আপনি করে দিতে পারেন। ঘরের ভেতর কোথায় টিভি আছে, কোথায় কম্পিউটার আছে, এই যে দেখুন এটা, এই দেখুন এই একটা টেবিল আছে, দেখুন ধরুন এটা ধরুন পড়ার টেবিল, দিস ইজ এ পড়ার টেবিল, তো পড়ার টেবিলটাও আপনি ধরুন এই জায়গাটায় মার্ক করলেন যে দিস ইজ দা স্টাডি টেবিল, তাই এই জায়গাটা আপনি স্টাডি টেবিলটা মার্ক করলেন। দেখুন এটা তো আমরা পারি করতে, সবাই নিজের বাড়ির করতে পারি তো, কি পারি কি না? হ্যাঁ স্যার, পারি স্যার, সবাই পারি। তো এই নিজের ঘরের বাস্তুর যদি টু দি স্কেল ম্যাপ না থাকে, টু দি স্কেল থাকলেও আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে এই একটা বাড়ি, সেই বাড়ির ভেতরে তার টু দি স্কেল প্ল্যান উইথ যে অ্যাক্টিভিটি গুলো তার বাড়িতে হচ্ছে, বেডটা কোথায় আছে, কিচেনের বার্নার কোথায় আছে, টয়লেটের সিট কোথায় আছে, স্টাডি টেবিল কোথায় আছে, তার মার্কিং ওভারঅল যতটা আছে, টিভি কোথায় আছে সব মার্কিং করা, এবং এই মার্কিং করা বা ইত্যাদির কাজটা আপনারা সবাই পারবেন, আশা করছি পারবেন। আমি যতটুকু বললাম আমি কনফিডেন্ট যে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি প্রশ্নে যাব, এবার বলুন কার বুঝতে অসুবিধে হলো, কে পারবেন না করতে পরের দিন, যে পারবেন তো পারবেন, কে পারবেন না, কার বুঝতে অসুবিধা হলো বলুন। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলুন। বলছি স্যার ওই মাপ যতটুকু এখানে দেখলাম স্যার, যতটুকু আপনি বোঝালেন সেখান থেকে একটা কোশ্চেন করছি স্যার। সেটা হচ্ছে যতটুকু কংক্রিটের আছে ততটুকুই কি আমি কাউন্টের মধ্যে নেব? দেখা গেল যে এখানে যে ছবিটা আমরা দেখালেন বা দেখলাম স্যার, সেটা হচ্ছে আমার দরজাটা রয়েছে উত্তর দিকে মুখ করে ঢোকাটা, এন্ট্রেন্সটা,
এবার ঘটনা হচ্ছে সেই দরজার আগে যদি কোনো গ্রিল গেট থাকে এবং সেটার মুখ যদি অন্যদিকে থাকে, সেটা কি কাউন্টের মধ্যে আসবে কি স্যার আসবে না? আপাতত আপনি এনক্লোজটা করুন, এনক্লোজড। আপাতত আপনি এনক্লোজড করুন, যতটা এনক্লোজড। বুঝতে পেরেছি এনক্লোজড স্যার। মানে এ গেল এক নম্বর। যে বাড়িতে দাঁড়ান, Concrete- না না আগে কথা শেষ করুন, আমি যা আপনার প্রশ্নটার আগে উত্তর দিই। যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির যেমনই বাড়ি হোক, যেমনই দেখতে হোক, হয়তো এমন দেখতে নাও হতে পারে, কিন্তু বাড়ির এনক্লোজড ব্যাপারটা মানে কোনটা আপনি রাত্রির বেলা তালা মেরে, চাবি মেরে, একদম আকাশের তলায় নয়, মাথায় ছাদ আঁটা এবং চারিদিকে দেওয়াল আছে, চারিদিকে দেওয়াল আছে, আকাশ মাথা ছাঁটা এবং দরজার চাবি তালা মারলে বাইরের চোরও ঢুকতে পারবে না, আপনিও বাইরে আসতে পারবেন না। মাথায় আকাশ ঢাকা ছাদ আছে, এনক্লোজড চারিদিক দেওয়াল ঘেরা, দরজা আছে। এই দরজাটা যদি আপনার গ্রিলের, অনেকের মেন এন্ট্রান্স লোহার গ্রিলের, অনেক বাড়িতে আছে। অনেকের মেন এন্ট্রান্স যে এই দরজা হবে তা নয়, লোহার গ্রিলেরও হয় দরজা, মূল দরজা বা লোহার দরজাও হয় এখনের দিনে। সে বুঝতে পারলেন কথাটা রামকৃষ্ণ বাবু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কেবলমাত্র আমি এখন এনক্লোজ পোর্শনটুকুই হিসাবের মধ্যে কাউন্টের বেশ। মধ্যে নিয়ে আসবো স্যার। হ্যাঁ, এবার বুঝেছেন। আর কোন প্রশ্ন আছে বলুন। আর একটা স্যার জিনিস স্যার, বলছিলাম ওই যে ছবিটা, আচ্ছা এক সেকেন্ড আপনি দাঁড়ান, রামকৃষ্ণ বাবুকে শেষ করতে দিন, আপনার কথা নিচ্ছি। বলুন রামকৃষ্ণ বাবু, শেষ করুন। স্যার আর একটা জিনিস যেটা আচ্ছা আমার আপনার এত, আপনি কথা বলে এত ডিস্টার্ব আওয়াজ আসে কেন? কি কোনো নেটওয়ার্কের কি ইস্যু আছে, কি সমস্যা বলুন তো, আমি বুঝতে উনি পারছি না। হেডফোনে হেডফোনে আছে কথা না? বলছেন, হেডফোনটা না হেডফোনে হেডফোনটা কথা তুলতেই বলছি কথা স্যার, আমি ওপেন কথা বলছি আর কি। তবু স্যার আরেকবার কথা বলছি স্যার, একটা ছোট্ট জিজ্ঞাসা আর কি, এটা আমার কনফিউশনটাকে একটু দূর করে দেবে। সেই কনফিউশনটা হচ্ছে স্যার, আমরা এখানে টোটাল যেটা হিসাবটা ঘরের মাপ প্লাস সেই সঙ্গে সঙ্গে ঘরের মধ্যেকার যতগুলো ওয়াল আছে সেই ওয়ালগুলোর মাপটাও কাউন্টের মধ্যে নিয়ে আসছি স্যার। এইবার ঘটনা হচ্ছে যে এনার্জির কথাটা আপনি বললেন স্যার, সেই এনার্জিটা কি দেওয়ালের মধ্যেও এক্সিস্ট করছে স্যার? জিও এনার্জিটা স্যার, মানে দেওয়ালের মধ্যে মানে মানে আপনি বললেন টোটাল এনক্লোজ জায়গাটার মধ্যে যে জিও এনার্জি যেটা আর কি, যে হ্যাঁ। এনার্জির কথাটা বললেন স্যার, সেই এনার্জিটা তো ঘরের মধ্যে থাকে, কিন্তু স্যার আমি বলতে চাইছি যে দেওয়ালগুলো যেগুলো আছে সেগুলো কাউন্টের মধ্যে নিয়ে আসছি না, কি না, এই জন্য? না 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 না, আমাদের মাপ নেওয়ার জন্য এটা সিস্টেম, ঠিক আছে? মাপটা ঠিক নেওয়ার আছে। জন্য সিস্টেম, সেটা দেওয়ালের ভেতরে এনার্জিটা ঢুকবে না, দেওয়ালের ভেতরে এনার্জি ঢুকবে না। মানে দেওয়ালটা যেমন চায়ে বিস্কুট চুবে গেলে পুরো চাটা বিস্কুটের ভেতর ঢুকে যায়, সেরকম ব্যাপার নয় যে দেওয়ালের ভেতরে এনার্জি গুলো ঢুকছে না, দেওয়ালের উপরেই থাকবে, ঠিক আছে? কিন্তু ঠিক আমাদের আছে। প্রয়োজনে গ্রিডিং করার জন্য, টু দি স্কেল প্ল্যান বানানোর জন্য আমি আপনাদের এই সিস্টেমটা বললাম। বেশ, আর কে প্রশ্ন করছিলেন বলুন, কি প্রশ্ন ছিল? স্যার একটা কথা বলুন। বলছি বলুন। বলছি স্যার, এই আপনি যেটা স্যার, বুঝিয়েছেন মানে এটা ওই- করতে, একজন বলুন, একজন বলা শেষ হলে আরেকজন বলুন। হ্যাঁ। বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন, আমি তারপর বলছি। বলছি স্যার, আপনার যে আপনি যে মাপটা দেখালেন, যে দরজাটা যে ছিল দরজার ডোরের পাশের মাপটা নেওয়া হলো না কেন? আপনি দরজার স্কেচ বের করুন যেটা আমি করছিলাম। না না, নেওয়া হয়নি না, আমি তো আপনাকে হ্যাঁ, বোঝানোর এই যে জন্য, আপনি 15 আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? আমরা আমি ওই যা মাপটা তো বলতে নেবো তো চেয়েছি নাকি? যে মাপটা নেওয়ার পদ্ধতিটা নিতে গেলে যা যা করতে হয় আমি শেখানোর জন্য এটা দেখিয়েছি। হ্যাঁ। নেওয়া হয়নি না, প্রয়োজন পড়লে নেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এই 15 নিলাম, 15 এটা এই আমি যে আপারটা, আন্দাজে এই যে ধরেছি, এইটা এটা আমি দয়ের মতো যে আন্দাজে পোর্শনটা ধরেছি, রয়ে গেল বোঝা ওটা গেল? তো নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে হবে। না এই যে স্যার, মাপটা, এই মাপটা নিতে তো, হবে তো? হ্যাঁ নিতে হবে, সব নিতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও নিতে নিতে হবে হবে, তো? নিতে হবে, আচ্ছা, নিশ্চয়ই আচ্ছা। নিতে হবে, ঠিক আরেকটা আছে? কথা বলছি, ধরুন আরেকটা কথা বলছি, একটা কথা বলছি স্যার, ধরুন কেউ ছাদ রয়েছে, ছাদ বাদেও তার বারান্দা করেছে, সেটা কিন্তু
কিন্তু enclosed, তো সেই ক্ষেত্রে সেটাও তো আমাকে আপনার কথাটা বলুন। মাঝখানে কেটে গেল, আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব, আরেকবার বলুন। বলুন। বলছি স্যার, কেউ ধরুন 700 স্কোয়ার ফিটের কেউ একটা বাড়ি করেছে, ও সে উত্তর দিকে ধরুন একটা কেউ বারান্দা করেছে, সবাই একটা বারান্দা করে asbestos, সেটা কিন্তু ওই এনক্লোজের ভিতরেই করেছে। আপনি তো কোন তলার আপনার কথা বাইরে বলছেন? কোথাও যেতে ফার্স্ট এবং ফ্লোর না আকাশ সেকেন্ড ফ্লোর? ফার্স্ট ফ্লোরের কথা বলছি। কেন ফার্স্ট ফ্লোরে যাচ্ছেন দাদা? ফ্লোরের কথাই বলছি। আপনি ক্লাস 1-এ পড়তে পড়তে ক্লাস 5 এর 6 এর প্রশ্নে যাচ্ছেন কেন? এত আগে আগে যাওয়ার তো কোনো আবশ্যকতা নেই। আমি ডুপ্লেক্স না বলছি স্যার, বলবো, সব বলবো। গ্রাউন্ড আপনি ফ্লোর, যে কথাটা বলছেন আমি বুঝতে পেরেছি। গ্রাউন্ড ফ্লোরের কথাই বলছি, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের কথাই বলছি। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে কি গ্রাউন্ড বলছেন ফ্লোরে বলুন। যেভাবে এরিয়াটা তো গ্রাউন্ড ধরুন 700 স্কোয়ার ফিটের বাড়ি করেছে, কিন্তু উত্তর দিকে নামিয়েছে, চালান নামিয়ে, আপনার কথা কেটে যাচ্ছে দাদা। সেইটাও আপনি একটু বাড়ির বাইরে আসেন। আপনি ঘরের বাইরে এসে কথা বলেন। নেটওয়ার্ক ডিস্টার্ব আপনার। আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব, কথা নেটওয়ার্ক কেটে ডিস্টার্ব যাচ্ছে। করছে। আচ্ছা, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, উনি বলুন। অ্যাকচুয়ালি স্যার এবার সব শোনা? এক্সটেন্ডেড পোর্শনটা বলতে চাইছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বলুন, না, না, বলুন, না, আমার কথাটাই শুনি। বলুন। বলছি স্যার, একটা বাড়ি হয়েছে, বাড়ির যদি ধরুন কেউ একটা চালা করেছে, অ্যাসবেস্টস দিয়ে চালাটা বাড়িয়েছে, তো সেই এনক্লোজের মধ্যে সেটা তো আমাকে নিতে হবে না, কিনা নেবো না? চালাটা যে বাড়িয়েছে, সেই চালাটা কিসের উপর হ্যাঁ। দাঁড়িয়ে আছে? দেওয়ালের ওপর? হ্যাঁ, দেওয়ালের উপর, কিন্তু মাথায় ছাদ নেই, অ্যাসবেস্টস দেয়া আছে। সো হোয়াট? সো হোয়াট? আমি কি বলেছি? আকাশ ঢাকা আছে। এই একেই দেখাচ্ছি, রাইট? ঢাকা আছে। এই একেই দেখাচ্ছি, ধরুন একেই দেখাচ্ছি। ধরুন একেই দেখাচ্ছি। এই ভদ্রলোক এনার বাড়ির উত্তর দিকে একটা চালা বাড়িয়েছেন, রাইট? যখন চালাটা হ্যাঁ, বাড়াচ্ছেন, এই উত্তর দিকে চালায় যাওয়ার জন্য এই ঘরের সঙ্গে নিশ্চয়ই কানেক্টর ডোর আছে, ধরুন এখান দিয়ে দরজা আছে, রাইট? আছে। আর এইগুলো পুরোটাই Yes. দেওয়াল, ঠিক আছে? এটা পুরোটাই দেওয়াল, ঠিক? ওকে। পুরোটাই ধরুন দেওয়াল, Yes. এটা পুরোটাই দেওয়াল। যখন এটা মানে দেওয়াল মানে হুম। নিচে থেকে দেওয়াল, হ্যাঁ, মাটি থেকে দেওয়াল, মাটি থেকে দেওয়াল। একদম। এই যে দেখুন, এই ছবিটা দেখালাম, আমি আপনাদের এই ছবিটা দেখাতে চেয়েছি কেন? যে মাটি থেকে দেওয়াল চারিদিকে ঘেরা, মাটি থেকে চারিদিকে দেওয়াল ঘেরা। তা ইনি কি করেছেন? ইনি কি করেছেন? উত্তর দিকে মাটি থেকে চারিদিকে দেওয়াল ঘিরেছেন। তো যখনই দেওয়াল ঘিরেছেন, তাহলে এর এনক্লোজড এর মধ্যেই তো এটাও এনক্লোজড হয়ে গেল, হুম। তাই কি না? একদম। বেশ, বোঝা গেল? তাহলে এটা উইদিন এনক্লোজড হ্যাঁ। হবে এটাও Okay. কাউন্টের মধ্যে আসবে। ডেফিনেটলি। কিন্তু কিন্তু যদি ইনি উত্তর দিকে চালা বাড়িয়েছেন আর 4টে পিলারের ওপর চালা দিয়ে দিয়েছেন, শুধু চারদিক খোলা, কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, চাল বাড়িয়েছেন উত্তর দিকে, হঠাৎ করে একটা উত্তর দিকে চাল বাড়ালেন, ঝাপটা চাল বাড়ালেন। অনেকে পশ্চিমে, অনেক বাড়িতে পশ্চিমে ঝাপটা চাল থাকে, সেটা চারদিকে শুধু পিলার 4টে দাঁড় করিয়ে দিয়েছেন, বাকিটা খোলা, পুরো খোলা, বুঝে গেল? তখন কিন্তু আর এনক্লোজড হবে হ্যাঁ। না, বুঝে গেছে? এবং এটা যদি হয় যে ধরুন আপনি পুরোটা উত্তর দিকে যে বাড়িয়েছেন, পুরোটা যদি না করে, যদি টয়লেটের অব্দি ধরুন ওইখানে অব্দি ধরেও সে যদি শেষ করে দেয়, সেটাও হবে, কিছু অসুবিধা হবে না। কি বলছেন? বলছি যে আপনার 10 আর 11 ফুট, মিডিলে 4 ফুট ছিল টয়লেট। আপনি এনক্লোজড ধরুন কথাটা এই বুঝতে 10 পেরেছেন তো? বুঝতে পেরেছি, এনক্লোজড কথার মানে কিন্তু আমি বুঝতে বলছি, পেরেছেন তো? এনক্লোজড বুঝতে কথার পেরেছি। মানে হচ্ছে দেওয়াল, মাটি থেকে দেওয়াল থাকবে, বোঝা গেল? না বুঝে হ্যাঁ, গেল না? আমি বলছি যে আপনার, মাটি থেকে যদি হ্যাঁ দেওয়াল বলছি, থাকে আর সেই দেওয়াল যদি ঘিরে বাড়ানো হয়, তাহলে সেটা এনক্লোজডের মধ্যে হবে। সে অর্ধেক করুক, পুরো করুক, যাই করুক, আচ্ছা বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। হ্যাঁ। বেশ। আর কারো প্রশ্ন স্যার আছে? কেউ কিছু বলছিলেন, হ্যাঁ বলুন তো। হ্যাঁ স্যার
স্যার আমি যেটা বলছিলাম, স্যার এই যেটা আপনি বলেছেন মাপ, এটা তো বুঝেছি স্যার, করব। ধরুন কারোর যদি মানে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে মানে ড্রয়িংটা করানো থাকে, মানে হুম ধরুন কলকাতা কর্পোরেশন অ্যাপ্রুভ করা হুম প্ল্যান হুম থাকে, হুম। তো সেখান থেকে কি সেটা ধরে কি করা যায় এটা? আমি একটা কথা বলি আপনাদের, জানেন, যারা কর্পোরেশনের ড্রয়িং করে প্ল্যান পাস করায়, যারা সিভিল ইঞ্জিনিয়ার করে, তারা অ্যাকুরেটই কাজ করে। হুম কিন্তু অনেক সময় প্ল্যান পাস করানোর জন্য হুম ইঞ্জিনিয়াররা যে ড্রয়িং করে, সেই ড্রয়িং একটু এদিক ওদিক করে দেয়, কিন্তু বাড়ি রাইট যখন স্যার। হয় দেখা যায় ব্যাপারটা তা নয়। আমার কথাটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। সেটা সেটা আপনি জানেন না। আর যিনি বাড়ির মালিক, তিনি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেননি। তিনি বলেছেন এটা একটু প্ল্যান আছে। সেজন্যে দেখে নেবেন প্ল্যানটাকে একবার ভালো করে, যে সাধারণত ইঞ্জিনিয়াররা যে প্ল্যান বা যে প্ল্যান পাস হয়, সেই প্ল্যান অ্যাকুরেটই থাকে এবং টু দি স্কেলই থাকে ওদের। ওরা টু দি স্কেলই দেয়। তবুও আপনারা, আমি যে পদ্ধতি, যেটা একদম পুরো গোদা বাংলা পদ্ধতি বললাম, এই পদ্ধতিটা আপনারা একটু দেখে নেবেন। একবার ফিতে ধরে না দরকার স্যার, পড়লে দেখেই নেবেন। ঠিক আছে? স্যার আপনি যেটা বলেছেন এটাই বেটার, কারণ এই জন্য আমি বলছি, ধরুন ইঞ্জিনিয়ার প্ল্যান বানিয়ে দিল, কিন্তু ধরুন মিস্ত্রি মিস্ত্রি যখন ওটা করছে, তখন তো হ্যাঁ, কোনো করে কারণে একটু করে করে এইদিক ওদিক করে হয়ে যেতে পারে। করে প্রয়োজন অনুসারে করে। আবার কেন ইঞ্জিনিয়াররাই স্যার আমার ঘোরায়, বাড়িটা, আচ্ছা এটা করে দাও। আমার ও স্যার আমার বাড়িটাই মনে হচ্ছে, কেন আমার আমার কলকাতা কর্পোরেশনের প্ল্যান পাস করা, কিন্তু হুম, আমার বাড়িটা করার পরে মনে হচ্ছে যেন একটু হালকা বাঁকা আছে। হয়, হতেই পারে। আর আমাদের কি চাই? অ্যাকুরেট চাই। আর একটা জিনিস, যখন আমাদের কি দরকার, শুধু টু দি স্কেল প্ল্যান নয়, অ্যাকুরেট প্ল্যান নয়, বাস্তুর ভেতরে যে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এই বললাম কিচেন কোন জায়গাটায়, কিচেন বার্নার, টয়লেট কোন জায়গাটায়, বেডটা কোথায়, আয়না কোথায়, টিভি কোথায়, কম্পিউটার কোথায়, টেবিল কোথায়, এগুলোকে আমরা মার্ক করি। মার্ক করা উচিত স্যার, আপনি ঠিক বলেছেন স্যার, এরকমই করা উচিত। কংক্রিট মার্ক করি। সেই জন্য আমাদের একটু পরিশ্রম করে খেটে করতে হবে। দেখুন, শুরুতে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করে নিন, খেটে শিখে নিন। আগামী দিনে যখন আপনারা বাস্তুকার হয়ে যাবেন, তখন তো এই কাজ আপনাকে করতে হবে না। আপনি হায়ার করে নেবেন, ড্রাফটস লোক আছে সিভিল ইঞ্জিনিয়ারদের, যে আমাকে ভাই টু দি স্কেল প্ল্যানটা বানিয়ে দে। আমার ছিল, আমার আছে, যে তারা গিয়ে মাপজোপ করে রেডি স্টেডি করে ডিগ্রি বিগ্রি সব করে দেবে। কিন্তু আপনার প্র্যাকটিক্যাল করার সময় আপনারা খেটে পরিশ্রম করে নিন, তাহলে শেখাটা আপনার কংক্রিট থাকবে। আর এখন বাস্তুর সফটওয়্যারও বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি ম্যানুয়ালটা শিখিয়ে দিচ্ছি। বাকি আপনারা যখন শিখে যাবেন তখন সব নিজেরা করে ফেলবেন। এই হলো গল্প। ঠিক আছে তাহলে স্যার, আমি ঠিক আপাতত আছে স্যার, আজকে বুঝেছি। শুধুমাত্র টু দি স্কেল প্ল্যান বানানো শেখালাম, আর ওই দিশার যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। পরবর্তী দিনে আগের দিকে যাব, কিন্তু শক্তিচক্র এবং কম্পাস আপনারা সবাই যতটা তাড়াতাড়ি সম্ভব আনিয়ে নেবেন, প্র্যাকটিক্যাল করতে সুবিধে হবে। আমি এই স্যার কম্পিউটারে স্ক্রিন ঠিক, শেয়ার করে আপনাদের বোঝালাম, সবাই কারো বুঝতে অসুবিধে হলো না তো? না স্যার সব বুঝেছি। বেশ। স্যার বুঝতে অসুবিধা হয়নি স্যার। আমার একটু অন্য প্রশ্ন ছিল স্যার। কি ওই প্রশ্ন আপনার বলুন? এই এই ক্লাসের প্রসঙ্গে, মানে সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে বাস্তুর যে রিলেশনটা, আমি বলছি কেউ যদি সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে, তাহলে তার কি বাস্তুর নেগেটিভ ইফেক্ট জনিত ব্যাপারটা কম হবে? সেটাই আমি একটু কোন জানতে সে চাইছি, তো কারণ আপনি বাস্তুটা যেহেতু। পরস্পরের পূরক। আচ্ছা। যখন কারো সাবকনসিয়াস ঠিক কাজ করবে না, সে অজান্তে হুম হুম। বাস্তুকেও নিজে ঠিক করবে। সাপোজ আচ্ছা, সেইটাই সাপোজ বল- বিষয়টা হুম, এইরকম, বিষয়টা এরকম, বিষয়টা কিরকম জানেন? বলে না, অভাগা যেতায় যায় সাগরও শুকায় যায়। যে অভাগা একদম। নয়, তাকে শুকনো হুম সাগরের দিকেই নিয়ে যাবে তার আহ, তার হুম হুম কপাল। হুম আমার, হুম, আমি আমেদাবাদে একটা বাস্তু দেখতে গেছিলাম। একজন খুব রিচ লোক, ডায়মন্ড ব্যবসায়ী। তা আচ্ছা। আমার একজন বন্ধুকে বলেছিল, সে বাস্তুকার, যে সে সে 5টা 6টা বাড়ি দেখেছে, 5টা 6টা। বলছে কোনটা
ভালো, মানে কোনটা আমি নেব তোমরা 5টা 6টা দেখে দাও। তো 5টা 6টা বাড়ির বাস্তু করতে তো টাকা লাগবে। বলছে টাকা নিয়ে কোনো প্রশ্ন নাই। সো কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট, কোটি কোটি টাকার দামের প্রপার্টি, সে বহু কোটিপতি লোক। তো আমাদের বললো কাজটা বড়, ওটা 5টা 6টা আমেদাবাদের মানে গোটা আমেদাবাদের ঘুরে ঘুরে করতে হবে। আমি চলো করবো। তো মজার ব্যাপার, আমরা গেলাম, আমাদেরকে ফ্লাইটেই নিয়ে গেছিল। তো গিয়ে 5টা আমার বন্ধু যিনি বললো যে কাজটা তারই পেয়েছিল, বললো আমার একা পক্ষে সম্ভব নয়, আর 3 দিনে কাজটা করে আসবো, তুমি একটু চলো। তো ঠিক আছে চললাম, আহমেদাবাদ ঘোরাও হবে। গিয়ে 5টা ফ্ল্যাটকে আমরা গ্রেডিং করলাম, অ্যানালিসিস করলাম। 5টাই একদম জঘন্য জায়গা। আমি বললাম 5টার একটাও নেওয়া যাবে না। তখন তিনি বললেন আপনারা একটা কাজ করুন, আপনারা একটা আমায় দেখে দিন তো। আপনার হাতে আর আছে কত? বলছি আছে অনেক। তো আমরা কি করলাম, সত্যি বলছি, আমরা একটা প্রপার্টিতে গেলাম, সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, জানেন, ভালো প্রপার্টি, কিন্তু সেটা আন্ডার কনস্ট্রাক্টেড, এবং সেটা মানে সব শুধু ওয়াল গুলো হয়ে গেছে, একটা 6তলা খুব ভালো। তা সেখানে আমরা গিয়ে, আমি আর আমার বন্ধু, আমরা গিয়ে একদম মানে সে লটারির মতো করে যে কোনো একটা ফ্ল্যাট মার্ক করলাম। তো সেটা মার্ক করলাম, মার্ক করার পর আমরা প্রথমে দুটো পাশাপাশি এরকম দেখে আগে শুধু এন্ট্রান্সটা কারেক্ট করেছিলাম, এন্ট্রান্স। তা একটা এন্ট্রান্স পেলাম আমরা, E3 E4 এর এন্ট্রান্স, এবং E3 E4 এর এন্ট্রান্স। তারপরে ভেতরে কিছু টয়লেট ফয়লেটের ডিস্টারবেন্স ছিল, আমরা বললাম এটা আপনি নেন। কি কপাল দেখুন, বলছে যিনি মানে যেটা আমরা চয়েস করে দিয়েছি, যে প্রপার্টি ডিলার বলছে ওটাই একমাত্র কেউ একজন বুক করে গেছে। আরে তার বাবা, এখানে কপালের ব্যাপার এসে যাচ্ছে, বলছে কপাল। ওটাই একমাত্র কেউ বুক করে গেছে। তারপরে আমরা তাকে বললাম যে আপনার একটা কাজ করুন, আপনি জোর করে হলেও তাকে আপনি করুন, বলুন এটাকে ক্যান্সেল করিয়ে এনাকে দিন। তা উনি বললেন আমি পয়সা বেশি দেবো। তা আমরা বললাম আপনি একবার একটু পুজো পাঠ বেশি করে করুন, একটু ব্রাহ্মণ মানে যা মুখে এসেছে বলেছে, একটু বেশি করে ব্রাহ্মণ ভোজন করান, আর একটু গরুকে সেবা করুন, এইসব করুন, করে মাকে খুব ভালো করে যত্ন করে 1 সপ্তাহ 10 দিন চেষ্টা করুন। তা যাই হোক, সে সব করে টোরে খুব ব্রাহ্মণ ভোজন টোজন করিয়ে সবকিছু যা বলেছি মুখে এসেছে করে ওই ফ্ল্যাটটাকেই অন্য যে মানে তার সঙ্গে যে কথা হয়েছিল সেটাকে তাকে মানে কোনোভাবে ম্যানেজ করিয়ে যে ভাই তুমি ওটা নিও না, ওটাকে এরকম করো, করে সে নিয়েছিল এবং বেশি টাকা খরচা করে নিয়েছিল। ঘটনা হচ্ছে, এবং তারপরে তিনি বাস্তু নেওয়ার পর আমার বন্ধু আরেকবার গেছিল, গিয়ে কিছু কারেকশনের বিষয় ছিল, যে টয়লেট ফয়লেট গুলো কিছু বিষয় ছিল সেগুলো করিয়ে দিয়ে এসেছিল। তো তিনি বেশ ভালো আছেন। এবং বিষয়টা হলো, আমরা যার বাস্তু করতে গেছিলাম তার ফ্যামিলির ইচ অ্যান্ড এভরিবডি ভীষণ ধনী, তার বাবাও ভীষণ ধনী। সেই একটা ছেলে গোটা বংশের মধ্যে, সে মানে বাপ 14 পুরুষের টাকা প্রচুর আছে, সে নালায়েক, সেই নালায়েক, তার কপালটাই নালায়েক। সে বাস্তু ওই জন্য নালায়েক বাস্তু মানে ওরকম জোগাড় করেছিল। তারপরে ওই বাস্তুতে যাওয়ার পর তার অনেক উন্নতি হয়েছে, অনেক ব্যবসা হয়েছে, এটা মানে জোরপূর্বক হয়েছে। তো বিষয়টা হলো যে একটা কথা আছে, বলে বাস্তু আগে না আমি আগে। বিষয় হলো এই যে আমরা যে জন্মাই না, আমি কেন আম্বানিদের ঘরে জন্মাইনি, আবার আম্বানি ঘরের ছেলেগুলো সাধারণ ঘরে কেন জন্মায়নি? উই আর অল ডেস্টাইন্ড। আমরা পৃথিবীতে যেটা এসেছি না, ভগবান ঈশ্বর আমাদের কর্মফল অনুসারে লিখে দিয়েছে, আমরা সেই জায়গায় যাব। আরেকটা কথা বলছি, এই যে বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বা যে কোনো শাস্ত্র, আমাকে একজন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার, তার নাম ছিল জগৎজ্যোতি রায় চ্যাটার্জি, তিনি 87 বছর প্র্যাকটিস করছেন, 107 তার যখন বয়স, আমি তার সান্নিধ্যে গেছিলাম। তিনি মারা গেছেন, 110-11 বছর বেঁচে ছিলেন। তা আমি দেওঘরে থাকতেন, আমি একবার তার কাছে গিয়েছিলাম। তার জুবু থুবু বয়স হয়েছে, কিন্তু স্ট্যামিনা খুব, অ্যাস্ট্রোলজার, বহু বছর প্র্যাকটিস করছে। আমি সব বললাম, বললো দেখো বাবা, যদি তোমার কপালে না থাকে
তুমি জ্যোতিষও খুঁজে পাবে না। একদম ঠিক স্যার। কপালে না থাকে তুমি রত্ন কিনতে পারবে না। একটা ভালো জ্যোতিষের ঠিক কাছে গেলে আপনাকে প্রপার ডায়াগনোসিস করে হয়তো বলবে স্পেসিফিক স্টোন ইউজ করো, তুমি ভালো থাকবে। কিন্তু কপাল যদি না চায় আপনি জ্যোতিষ খুঁজেই পাবেন না। এমন জ্যোতিষের কাছে যাবেন যে আপনার মানে সব পকেট খালি করে ঘর পাঠিয়ে দেবে, ঘোড়ার ডিম হবে আপনার। ইউনিভার্স না চাইলে হবে না স্যার, ইউনিভার্সকে চাইতে যতক্ষণ না হবে। সময় ইউনিভার্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ নিজের বাস্তুও কারেক্ট করতে পারবে না। আর যার যেখানে যাওয়ার সে সেখানে যাবে। তার বলে কি আমরা কাজ করি না, চেষ্টা কি করি না? পৃথিবীতে তো আশার উপরেই পৃথিবীটা বেঁচে আছে। এই যে রাত হয়েছে আমরা আশা করি যে কাল আবার দিন হবে, আর এই আশাতেই আমরা বেঁচে আছি। কপাল আমার পোড়া, তবু আমরা আশা করি। মুমূর্ষ ক্যান্সার রোগী, তাকে ডাক্তার বলে দিয়েছে মরবে, কিন্তু সে আশা করে যে আমিও একটু বাঁচি। এই করে করে আরো 5-7 দিন 10 দিন বাঁচে আশায়। তাই আশা আছে বলেই আমরা এই কোর্স করতে এসেছি, পড়াশোনা করছি। কিন্তু যখন মানে কর্মানে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ভগবান কৃষ্ণ বলে গেছেন, পুরুষোত্তম মুখ নিঃসৃত কথা, আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই যে আপনারা এসেছেন আপনাদের কপালে আছে বলেই শিখতে এসেছেন। আমি এই যে বসেছি আমার কপালে আছে বলেই আমি শেখাতে বসেছি। আপনার মতন আচার্যদের পাওয়া আমাদের সৌভাগ্যের ব্যাপার। I আপনি তো don't know, গুরুদেব আমি কি, না। আমি কিছুই জানি না, বাট না না স্যার, this is a এই fact. অমৃততুল্য কথাবার্তা কারোর কাছ থেকে স্যার এ পর্যন্ত পাইনি স্যার। এমনি কোর্স করানো আলাদা জিনিস, কিন্তু আমার একটু বক্তব্য ছিল যে আপনি সাবকনসিয়াস এর পরে আমাদের একটু আপনি এ করুন, আমাদের একটু এনহান্স করুন, যাতে আমরাও পজিটিভ মাইন্ডেড হতে পারি। দেখুন যে দেখুন সাবকনসিয়াসটাকে ওইখানে একটা ঈশ্বর, আবার সবকিছু যিনি মানে সৃষ্টিকর্তা তিনি তো সব। সাবকনসিয়াস এর উপর তো আমাদের কোনো যোগ নেই, কিন্তু সাবকনসিয়াস এর উপর যেটা আছে ওই ঋষিদেরই বাণী, যদি কেউ ধ্যান করে মনন করে। আচ্ছা স্যার। আমরা যখন মন্দিরে যাই ঈশ্বরের দরবারে, যতক্ষণ মন্দিরে থাকি একদম কাম ঠান্ডা, দুশ্চিন্তার বাইরে, কারণ ঈশ্বর আছেন সেখানে, এটা ফিলিং। অর্থাৎ ওখানে আমার সাবকনসিয়াসটা কি হয়, মার্চ হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায় মন্দিরে কি। তো আমরা যখন পুজো পাঠ মন্ত্র ধ্যান মনন ঈশ্বর চিন্তনের সঙ্গে মধ্যে থাকি, তখন আমরা ব্যালেন্স থাকি। যতটা থাকি ততটা ব্যালেন্স থাকি। শরীর যদি দেখুন ঈশ্বর আমাদের যে পেটটা দিয়েছে, সেই পেটটা যদি জন্মগত খারাপ হয় তো সারা জীবন পেটের চিকিৎসা করেই তাকে খেতে হবে। আর যদি পেট ভালো থাকে সে লোহা খেয়ে চিবিয়েও হজম করে ফেলবে, এ তো কিছু করার নেই আমাদের। কিন্তু যদি পেট খারাপই হয় তাহলে ওই ঈশ্বর আয়ুর্বেদ দিয়েছে, তুমি আয়ুর্বেদিক যেসব ওষুধ গাছপালা যেসব আছে ওষুধ খাও, আর বিধির বিধান মেনে তেল ঝাল মশলা না খেয়ে সেদ্ধ খাও, ভালো থাকবে। যেটা হয়ে আছে তাকে তো কিছু করা যাবে না। তা এই সাবকনসিয়াস যদি আপনার মেডিটেশন হয় না, তো আপনি জোর করে মেডিটেশন করতেই পারবেন না। তার জন্য যদি মেডিটেশন জোর করে করতেই হয় তো চলে যান মন্দিরে, যখন ভগবানের পুজো হয় তখন চেষ্টা করুন, দেখবেন খানিকটা হবে, হবেই হবে, খানিকটা হবে। আবার যার যখন সময় হবে স্যার একটা জিনিস বলতাম স্যার, স্যার একটা জিনিস বলতাম, হয়তো এই জিনিসটা আপনি পরে বলবেন, তবু একটু খুব জানতে ইচ্ছে করছে আর কি, মানে খুব মানে আগ্রহ বেড়ে গেল আর কি আজকে বোঝার। সেটা হচ্ছে যে স্যার মানে আমাদের এন্ট্রেন্সের দরজাটা সবই শুনলাম, এটাও হয়তো পরে বলবেন, এন্ট্রেন্সের দরজাটা কোন দিকে মুখ থাকলে পরে সব থেকে ভালো স্যার, যদি একটু হিন্টস দেন স্যার। কিছু হিন্টস দেব না আপনার, আপনি না কিরকম জানেন তো, মানে জানার আগ্রহ ভালো আপনাকে, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি একটু ধৈর্য ধরুন, বলবো আপনাকে ভালো করে bolo, বোঝাবো, আমি খুব ভালো করে বোঝাবো, ডোন্ট ওয়ারি। আর শুনুন, আগামী 1 মাস পর ক্লাসের মধ্যেই তো আমরা জানতে পারবো, জেনে যাবেন, আপনার নিজের এন্ট্রান্সটা কি ভালো করে বুঝতে পারবেন, তার কারেকশনও আমি সব বলবো। আমি আপনাদের পরিষ্কার যতজন আছেন কোর্সে নিজেদের বাস্তুর কারেকশন
এই বাস্তু কোর্স করতে করতে নিজের বাস্তুটাকেও ঠিক করে ফেলতে পারবেন। হ্যাঁ ঠিক স্যার, আছে, হ্যাঁ স্যার, চলুন শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড নাইট স্যার।